আমি আর কি ছোট থেকেই আমরা 5 বোন, আমরা 5 বোন 1 ভাই। তো আমার বাবা এত আর কি মনে করেন আমাদের সংসারে অনেক অভাব অনটন, তো এরকমেরই চলতেছে। চলার পরে আমি আর কি ধরেন 11 বছর বয়স হয়েছে, তখন থেকে আমি চাকরি করি, আমার পড়াশোনা আর করা হয় নাই। তো আমি অল্প করছি বলতে ব্রাক স্কুলে পড়ছিলাম আর কি, স্কুলটা আগে ছিল, এখন আর নাই মনে হয়, আমাদের ওই দিকে আর নাই। তো না থাকার কারণে আমি আর পড়াশোনা করতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের সংসারে অনেকে অভাব ছিল, ওইটা বলার মতন না। আমরা আর কি আরেক বাসায় ভাড়া থাকতাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জে। তো আমার মাও চাকরি করে, আমি ছোট থেকে দেখতেছি। তো আমার মা আমার ভাইদের বোনদের নিয়ে আর চাকরি করতে পারতেছে না, পরে আমার বাবা আর কি আমার নিয়ে কাজে লাগাই দিছে। তো আমার আর পড়াশোনা করা হয় না, আমি কাজ করছি। কাজ করার পরে আস্তে আস্তে বড় হইলাম, বড় হওয়ার পরে আমার বাবা মা আর কি আমার বিয়ে দিল। আচ্ছা, এটা কত সালে? এটা হচ্ছে বিয়ে 2012 সালে। এটা কি মানে আপনার পছন্দের মানুষের সঙ্গে বিয়েটা? না না না, আমার পছন্দের মানুষের সাথে, পারিবারিক ভাবেই আমার বাবা মা দিছে। তো দেওয়ার পরে ওইখানে আমি যাওয়া হইলো, যাওয়ার পরে আমার আর কি এত পছন্দ ছিল না, আর আমার বিয়ে হয়েছে ওগুলো তখন আমি এত বুঝতাম না, আমি ওই লোকটার পছন্দ করি না, এটা হচ্ছে সমস্যা। পরে আমি বলছি না, আমি সংসার করবো না, কি বিয়ে হয়েছে বিয়ে দিছে ওগুলা আমি করবো না। তো ওইখান থেকে বুঝতে পারি না, চলে আসছি পলায়া আসার পরে আমার বাসায় আসছি পরে ওই লোকে আমার বাসায় আবার আসছো। আসার পরে আমার আর কি অনেকে বুঝাইলো, আমার মামিয়া ছিল, ভাবি ছিল, চাচতো ভাইয়ের বউ, ওরা আর কি বুঝাই টুজাই দিল যে বিয়ে হয়েছে আর হইব। তো এখন যেহেতু হয়েছে সংসার করে, তো আমি আর কি ওই লোকে আমার একটা ভাড়া বাড়িতে উঠাইছিল, নিজের বাড়িতে নেয় না আর কি। তো না নেওয়ার কারণে ওই আমি আর কি কিছুদিন গেল, 1 মাস গেল, যাওয়ার পরে আমি আর কি এমনি আমি বলি নাই, ওই বলছে যে আমার বাবা মা আমার রাগ করে বাসা থেকে তো বার করে দিয়েছিল, এখন যেহেতু তোমার বিয়ে করছি, তুমি এত সুন্দর, তোমার বাবা মা আমার মাইনে নিব, চলো আমরা বাসায় যাই। তো আমি বাসায় ওর বাড়িতে গেছি, পরে গিয়ে আর কি দেখি যে শুনি ওর আগে আরো বিয়ে হয়েছে একটা। তো ওই ফ্যামিলিতে ওর ওয়াইফ ওর শ্বশুর বাড়িতে থাকে, ওর বাড়িতে থাকে না। তো না থাকার কারণে আমি কি করলাম, কষ্ট পাইলাম। তো কষ্ট পাইছি, তখন আর কি কষ্টটা ওরকম করে নিতে পারিনি, যেমন অনেক সময় এখন যেটা বুঝি তখন আর কি বুঝতাম না। তখন বয়স কত ছিল প্রায়? তখন আমার বয়স 16-17। ওকে, এরকমের 15-16। তো আমি আর কি ওইটা বলতে পারবো না, প্রথম থেকে আপনারা বলছি যে আমার আর কি ওই সব দিক দিয়ে কোনো আমি ছিলাম না। তো যাই, তখন আমার বুঝতাম যে খেলার বয়স, আমি ওর বোনের সাথে এই বাইজি ওদের সাথে আর কি খেলতাম। তো যাক, নদীতে গিয়া ডুবাইতাম, পুকুরে গিয়া ডুবাইতাম, ওই জন্য অনেক কথা শুনতাম, ওই সঙ্গে এরকম বুঝতাম না। তো আমার একদিন আমার শাশুড়ি আমি আমার পাতিল দিছে, পাতিল মজতাম, তো আমি তো কাজ করছি ঠিক আছে, কখনো বাসার কাজ করি না, এখন পাতিল মজতে দিছে, আমার বলতেছে পাতিলের পেট মোড়াইতে, এখন আমি এটা বুঝি না আমি কি মোড়ামু। আচ্ছা। তো তারপরে গিয়ে আমি আর কি পরিষ্কার করে আনছি, পরে সবাই হাসতেছে, অনেক মহিলারা থাকে না গ্রাম দেশে, ওরা আমার পাতিল মাজা দেখা। তো আমি আর তারপরে মাজি না, পরে বললাম যে চলো আমাদের বাসায় চলে যাই। পরে হ্যাঁ আর কি আমাদের দেশেই থাকতো বেশি, ওইখানেই কাজ করতো। তো আমার নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি আর কি আমার বাড়ির সবটা বললাম, বুঝছেন। বলার পরে বাড়ির বলতেছে যে যাই হোক দাঁড়া, আমি আর একটু যাচাই করি, তুই তো বুঝোস না। তো উনি আবার আমার পাড়াপড়শির কাকি লাগে। তো উনি বললো যে ওই যখন খাবার খাইতে আইবো লাঞ্চের সময় তুই কি করবি, যে অনেক কথা বললা আমরা শিখাই দিতেছি, এগুলো বললা ওর মুখ থেকে কথা বার করবি। তো কথা বার করার পরে চলতেছে, চলার পরে ভাই আর কি মনে করেন সত্যিটা বলে দিছে যে বিয়ে করছে। তো আমি আর কি ওই ফ্যামিলি আমার কাকা আর কাকি খবর দিয়ে আনছি, আনার পরে বলতেছে যে আমি মেয়ে আসছে, মেয়ের বাবা আসছে, আর একটা বড় ভাই আসছে। তো ওরা এসে আমার দেখলো, আমি তো ছোট, তারপরে অনেক রাগারাগি করলাম, আর কিছু বলেনি। না বলার কারণে আমার কাকি আর কাকাই আটকায় বলতেছে যে এখন বলেন জামাইরে আসার জন্য, আইসা এই মেয়েরে কি করবো এটা দেখতে কোন, মানে অনেক রাগারাগি, অনেক বকাচকা করতেছে। পরে বলতেছে আপনাদের বাইন্দা রাখুন, এরকম কিছু। পরে আর কি বান্ধে নাই, তো জামাইরে বলছে যে ওই মেয়ের কি করবা, বড় কিছু বলে নাই। আমি আর কি রাগ করে আমার বাসায় চলে গেছি, আমার বাপের বাড়িতে চলে গেছি, রুম টুম সাইডে দিয়া চলে যাওয়ার পর আমি কাজ করতেছি। তো এই জায়গার মধ্যে ওই আর কি অনেক লোকজন ধরে আমার নিয়ে গেছে। আবার নিয়ে যাওয়ার পরে প্রথম আর কি আমার ওইখানে যাওয়ার পরে আমার বাচ্চা পেটে আসে। তো বাচ্চা পেটে আসার পর ওর লগে আমার বনে না অনেক ঝগড়াঝাটি হয়, ওই কারণে আমি আর কি বাচ্চাটা পেটে করে নিয়ে 1 মাসের চলে আসছি। চলে এসে আবার আমি ফ্যাক্টরিতে চাকরি করতাম, ওইখানে আমি কাজ করতেছি। কাজ করার পরে কারখানায়, তো আমার অনেকে দেখে বলতেছে যে আমার এই সমস্যা ওই সমস্যা, আমি আর কি জানতাম না, বুঝতে পারি নাই। তো পরে আর কি বুঝতে পারছি যে আমার বাচ্চা পেটে। তো যাই হোক হয়েছে, হওয়ার পরে
আমি আর কি ওই বাচ্চাটা নিয়ে আমার বাবা মার কাঁধে দিব, ওরকম কিছু আমার বাবা মার নাই, কারণ আমার দুটো চোখ দিছে আল্লাহ পাক দিছে না, বিবেক নাই বা নাই। তাও আমি বুঝতাম যে ওদের আমি চাপ দিয়ে কোনো লাভ নাই, যা হয়েছে আমার ভাগ্যে ছিল। তো অনেকে বলতো যে ওই বাবুটা নষ্ট করে ফেল, আবার অনেকে বলতো নষ্ট করিস না, এটাই তোর ভবিষ্যৎ। তারপরে আমি ভয় ভয় আর কিছুই করি নাই। তো বাবুটা ছিল, ওই বাবুটা নিয়ে আমি কাজ করতাম ফ্যাক্টরিতে আমার মার সাথে গিয়া। তো আমার মা কাজ করে ওইখানে। তো যাওয়ার পরে চলতেছে তো আমি কি করতাম, ওইখান থেকে টাকা বেতন পাই আইন না, কিছুটা আমার বাবা মায়ের দিতাম, কিছুটা আবার আমি জমায়ে রাখতাম, রাইখা যাতে আমার কোনো সমস্যা হইলে আমার বাবা মা ওই টাকা দিয়ে আমার কিছু করতে পারে, এটা আমি অন্য মানুষের কাছে জমায়ে রাখতাম। তো রাখার পরে যাই হোক চলতেছে। তো আমার একদিন বাবু হয়েছে 2013 সালে আর কি, জুলাই মাসে হয়েছে। জুলাই মাসে হওয়ার পরে তো আমার স্বামী আসছে, দেখতো, দেখা গেল। তো এখন হেরা পরিকল্পনা করছে যে বাবু হয় না, আমার বাবুটা ওরা নিয়ে যাইবো, আমারে ওরা বাহিরে পাঠাই দিব, আমারে ওরা রাখবো না, যেটা আমি ওদের জীবনে ঝামেলা। পরে আমি আর বাবুটা বলছি ওদেরও দিব না, কিংবা আমিও রাখবো না, আমার কাছে সুখী থাকবো না, কারণ আমি নিজে সুখী না, আমার কাজ করতে হয়। তো আমি কি করলাম, ওই বাবুটা ভাবলাম কাউরে পালক দিয়ে দিব। তো আমি, আমার বাবা মা কিছু করে না, আমি আর কি অনেকের বলে রাখছি। চিন্তাটা কেন করলেন আপনি? এই চিন্তাটা করার কারণ হচ্ছে, আপনি একটা দিক দেখেন, আমি ছোট থেকে কাজ করতেছি, পড়াশোনা করা হয় নাই, কারণ আমি এখন বড় হচ্ছি, এখন আমি বুঝতেছি যে আমার একটা জীবন, এই জীবনে কিছুই নাই, কারণ আমি চোখ থাকতে অন্ধ। আমি যদি আজকে পড়াশোনা করতাম তাইলে নিশ্চয়ই মানুষের আমার ছোট হইতো না, আমি একটা চাকরি করতে পারতাম। কত জায়গায় চাকরি লেগে গেলে বলে যে পড়াশোনা আছে কিনা, তখন আমি কি বলি, সত্যটা বলার পরে যদি আমার চাকরিতে নেন, না হলে থাক। তো আমার ভাই বোনরা আমি অনেক চেষ্টা করছি পড়াশোনা করাইতে, হ্যাঁ মোটামুটি অল্প স্বল্প করছে, যে যেমন পারছে ওরকম করছে, কিন্তু ওটা তো আর আমার ছেলে মেয়ে ছিল না যে আমি রাগ দেখায় পড়াশোনা করাম। তো যাক, যাওয়ার পরে আমার বাবা মা, আমার 5টা বোন 1টা ভাই, তো আমার বাবা মা ওইটার দিক তাকায় আমার ছেলেটারে আর কি পালক দেয় নাই, না দেওয়ার কারণ আমার বাবা মা নিয়ে অন্যদিকে চলে গেছে। পরে ওই লোকটা চলে গেছে, পরে বাড়িতে আসছে, পরে বলছে আমার বাবা যে আমি তোরে কাজ করে খাওয়াম। ওইটা যাই হোক আবেগের বসে বলছে, এখন আমার তো বিবেক আছে, আমার ভাই বোনের এই অবস্থা, আঙ্গ সব দিক দিয়ে চলতে হয়। পরে আমি কি করলাম, বাবুটারে নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেলাম। ওই যেখানে ওর বউ নিয়ে এখন আবার ঘর তুললে ওইখানে থাকতেছে। তো আমি খোঁজ পেয়ে গেলাম, চিনি না, তারপরে গেছি, অতটা খেয়াল থাকে না আমার। তো যাওয়ার পরে আমি আর কি বিচার বসাইছি, মেম্বার চেয়ারম্যানটা বলছি, দেখেন আপনার এলাকার ছেলে, আপনারা যদি বিচার না করেন তাহলে আমি পুলিশে মামলা করবো, অভিযোগ জানাম। তো ওরা বললো যে ওরা তো অনেক এমনিতে নামি দামি মানুষ, ওর বাবা মা আমাদের বিচার সালিশে থাকে, ওর বাবা, তো তুমি যদি গিয়া কো তাহলে থাকো ইজ্জত যাইবো, তো তুমি আসো মা, আমরা বিচার করি। তো বসার পরে ওরা কি বলছে, ওরা আর কি ভাই 2টা বাহিরে থাকে লেবালনে। তো থাকার পরে হেরা পরিকল্পনা করছে যে আমার বাহিরে পাঠাই দিব, আমার বাবুটা ওরা রাইখা আমার বাহিরে পাঠাই দিব। তো আমার এনে একটা কষ্ট ছিল, যেই তো আমি তো কোনো অন্যায় করি নাই, কেন আমি এত কষ্ট পাম, আমি ওই বাবুটা ওকে দিব না, অন্য কাউরে দিয়ে দিব। তো ওই বাবুটা কি করছি, ওরা বিচারে বলতেছে বাবুটা ওকে দিয়ে আমার বাহিরে পাঠাই দিব, যত খরচ আছে ওরা দিব। তো আমি বলছি আমার কোনো খরচের দরকার নেই, আমি কেন বাহিরে যাবো, বাইরে যাইলে ওর বউ যাইবো, আমি তো যাবো না, এরকম কিছু আর কি বলছি রাগেতে। তো ওরা কি করছে, দূরে গিয়ে পরিকল্পনা করলো যে ওর ওয়াইফ বাইরে যাইবো, পরে ওর স্বামী বাইরে নিয়ে যাইবো গা, এরকম কিছু, তাহলে তো আমি আর কাউরে ধরতে পারবো না। তো যাক, যাওয়ার পরে হেরা পরিকল্পনা করে চলে গেছে। তখন আর কি আমার স্বামী, ওই মেয়ে, ওই আগের বউটা বিদেশ যাওয়ার পরে 2-3 মাস আমার সাথে ভালো ছিল, আমাদের বাসায় আসতো, খাওয়ান খরচ দিত, অতটা মানে 6 মাস লাগছে বউটাই গেছে। যাওয়ার পরে আর কি আমি ওইখান থেকে, ওই যে ঝামেলাটা হওয়ার পরে বিচার বসাইলাম যে সালিশ, ওইখান থেকে বাবুটা নিয়ে এসে বললাম। আসার পর আমাদের বাসায় আমি ওই বাবুটা 28 দিনের রেখে আবার চাকরিতে জয়েন করে লাইছি, 28 দিনের বাবু রেখে চাকরিতে জয়েন করছি। এখন আমার বাবু আর কি এমনি বুকের দুধ টুধ খায় নাই, তো আমার বাবা মাঝে এমনি বাইগুন পারছে, ওইভাবেই রাখছি। তো রাখার পরে আমি আর কি কাজ করতেছি, ওই আসে আইসা আমাদের দেখা যায়, কিন্তু কোনো খরচ কিংবা টাকা পয়সা কিছুই দেয় না, তাহলে তো আমার ওর সাথে কোনো কথা বলার প্রয়োজন নাই। তো যাক, ওই আর কি বউটা গেছে, পরে আসছে প্রথম বউ, আসার পরে আমারে বলতেছে যে কাজ করি আমি ঠিকই। তো আমার বলতেছে ওই আমাকে বাসায় থাকবো, আমরা একটা রুম নিতে ভাড়া, ভালো হয়ে গেছে। তো আমি কি করলাম, একটা রুম নিলাম। নেওয়ার পরে ওর দিন দিন ওয়াইফ গেছে, ওইটা কোনো বড় কথা না, আমরাও ছিলাম, আমার ছেলে ছিল, আমাদের প্রতি কোনো এরকম কিছু ভালোবাসা ওর মধ্যে ছিল না। ওই কি করছে যে এখন অনেক ধরনের নেশাতে জড়াই গেছে। আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। তো আমি আর অতটা খেয়াল করতাম না, তো নেশাতে জড়াই গেছে, কারণ হচ্ছে ওই আবার সিএনজি চালাইতো, মানে ব্যবসা করতে, ব্যবসা সাইডে সিএনজি চালাইছে।
তো এনের সাথে চলে গেছে। তো আমি রাগারাগি করি, মানে বুঝি কিছুটা, তখন আমি রাগারাগি করি। তো রাগারাগি করার পরে ওর সাথে আমার ঝগড়া হইতেই থাকে। তো এখন কি হয়, হ্যাঁ আমার লগে আরো বেশি টর্চারিং করে আমারে, আমার বাড়ি থেকে আমারই টর্চারিং করে। তো আমার কষ্ট হয়েছে এনো যে আমি তো তোমার খারাপের জন্য বলতেছি না, তুমি ভালো হও এই জন্য বলতেছি। কিন্তু ওর মনে ছিল কি যে আমার সাথে যতটাই খারাপ করো, দেশে যতটাই ইয়ে থাকুক, আর কি বাহিরে চলে যাইব, এরকম কিছু আর কি ছিল, ওইটার আমি জানতাম না। তো পরে বাহিরে চলে গেছে, ফ্লাইট হয়েছে পরে আসছে, আমার কি বলে গেছে যে আমি আমার মার বাসায় যাইতেছি, আসার সময় কিছু বাজার করে নিয়ে আস মনে। তো আমি ওইটাই ভাবছি আর কি। বাবার পরে ওই চলে আসছে, আসার পরে আমার মায়েরা বলতেছে যে আম্মা আমার তো ফ্লাইট আগামীকাল, তো আমি আর কি ওদের নিয়ে আমার ফ্লাইটে করছে, এয়ারপোর্ট যাইতে চাই। তো আমার মার কাছে কাগজপত্র সবকিছু রাখছে, যদি রাগেতে আমি ছিঁড়া ফেলি এই জন্যে। তখন অনেক কষ্ট লাগছে, আমি কাঁদছি। যে পরার আমি ওর সাথে কোনো কথা বলি নাই না। কথা বলার পরে ওই আমারে নিয়ে গেছে ওদের বাসায়, পরের দিন সকালে নিয়ে যাওয়ার পরে ওর মায় আমারে দেখে অনেক রাগ হয়েছে, মানে আমার শাশুড়ি যায় ওই আমারে দেখতে পারতো না, কারণ ওই বউ তো টাকা পাঠায়, এই জন্য ভালো ছিল। তো যাই হোক, যাওয়ার পরে ওরা আর কি কাপড় টাপড় গুছাইতেছে ওই বউর জন্য। তখন আমি কই যে এই কাপড় গুলো এনে কে? পরে আর কি আমার এক জালে বলতেছে যে ওর বউর লেগে মার্কেট করছে, এটি নিতেছে। আমি কই আরে কপাল, এমন একটা শীতের মধ্যে আমার পোলারে, আমার ছেলেরে একটা জ্যাকেট কিনে দিল না, কেমন ভাব হইতে পারে? এতদিন দেয় না এটা বাদ, এখন তো অনেক টাকার মার্কেট করছে না, এখন তো প্রাপ্য ছিল একটা জ্যাকেটের কিংবা একটা সোয়েটারের। তো যাক, যাওয়ার পরে আমার বাচ্চাটা তখন ছোটই হয়ে গেছে, 13 সালের শেষে 2000 বাহিরে। তো যা ফ্লাইট হয়েছে, তো আমার নিয়ে যাইবো, আমার শাশুড়ি না করতেছে যে রাত্রের 4টা বাজে 3টা বাজে ওই কেন যাইবো, ওর যাওয়ার দরকার নাই। তো ওইটা নিয়ে আমার স্বামী একটু ওর সাথে রাগারাগি করছে। তো যাই হোক, আমার ভাসুরে আমার শ্বশুর ওরা গেছে, তারপরে ননদেরা গেছে, তো আমিও গেছি। আমার ছেলেটা আমার কোলেই, এই যে মিরের বাজার থেকে আমি পুরোটা রাস্তা আমার ছেলের একটা কাঁধে করে নিয়ে গেছি, কাঁধে করে। শীত কি শীত, তখন অনেক শীত ছিল, ওই শীতের মধ্যে আমি নিয়ে গেছি। আমার হাত পাও শীতে কাঁপতেছে, মনে হয় বড় হয়ে যেতেছে, তাও নিয়ে গেছি। কিন্তু কি করবো, এখন আমার ছেলেরা কেউ কোলে না নিলে আমি কি করে দিব? তো যাক, নেওয়ার পরে আমি আর কি তখন ফার্স্ট ঢাকায় যাই, আর কখনো আমি ঢাকায় আসি নাই। তখন ফার্স্ট আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে ওই এয়ারপোর্টের ওই সাইডে যে মানে মিরের বাজার তাইলে গাড়িতে নামার সময় ড্রেন থাকে, ওই ড্রেন আমি দেখি নাই, ময়লার ড্রেন, কুয়াশা, অনেক কুয়াশা। কুয়াশাতে আমি বাচ্চাটা নিয়ে ড্রেনে পড়ে গেছি। ওহো, বাচ্চাটা নিয়ে পড়ে গেছে, পরে আমার পা গুলো ছিলা গেছে, কিন্তু আমার বাচ্চাটা ব্যথা পায়নি। আর ওরা আমার দিকে ফিরে তাকায়নি। আমি বাসের থেকে নামছি, কোনোদিন বাসে উড়িও নাই, এই কোনো মানুষ আপনাকে হেল্প করে নাই? না, কেউ ধরেনি। পরে আমি কি করছি, বাসটা সরে গেছে, পরে আমার বাচ্চাটারে রাইখা আমি উঠছি আর কি, ট্রেন থেকে উঠছি। পরে একটা সারা শরীর ময়লা পানি আর ভিজা, কোমর থেকে পুরোটা ভিজা। পরে কি করি কারকম, পরে আমি খালি কইতেছি আমার ননদদের যে আইরিন তুমি একটু সিয়ামরে নেও, আমি এটি পরিষ্কার করি, কিন্তু আমি আবার কোনো জায়গা চিনি না, কই যাবো। পরে আমার শ্বশুর বলতেছে আসো বউ, ওই যে ইয়া করছে এয়ারপোর্টের মধ্যে বাথরুম আছে, ওইখানে গিয়ে পরিষ্কার করো। তো আমি গেছি, গিয়ে পরিষ্কার করছি। করার পরে এই সারা শরীরই আমার শীতে কাঁপতেছি। আমার ছেলেটা করলে, আমার শাশুড়িও নেয় না, কেউ নেয় না। পরে যাক, নেয় না। আমার স্বামী একটা আবার আমার ছেলেটারে কোলো নিল না, এখন যে যাইতেছে গা চইলা, এখনো নিল না। আমার এনে কষ্ট লাগলো, কিরে কেমন বাপ। আপনার কতদিনের সংসারের পরে আপনার সন্তান এসেছিল? আমার বিয়ে হয়েছে 12 সালে, কিন্তু আমি সংসার করছি মনে হয় 3-4 মাস, এর বেশি করিনি, 3-4 মাস। আচ্ছা, বিয়ের কত বছর পর আপনার সন্তান আসলো? 1 বছর। আচ্ছা, 13 সালে হয়েছে জুন মাসে। ওকে। আচ্ছা, তারপর কি হলো, মানে এয়ারপোর্টে তাকে বিদায় দিতে গেলেন? বিদায় দিতে গেলাম। তো যাক, গেছে, যাওয়ার পরে আমার কষ্ট লাগলো যে এমন একটা বাপ, একটা ছেলে, ওর আর কোনো সন্তান নাই, 8 বছর হয়েছে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয় না, তাহলে ও একটা বার কি ছেলেটারে কোলে নিতে পারলো না? তো যাক, গেছে, যাওয়ার পরে ওর ফ্লাইটের সময় হয়ে গেছে, এয়ারপোর্টের মানে গেটে ঢুকে যাবে, কাস্টম করে ঢুকে যাবে ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশনে যাওয়ার পরে ও আর কি পিছের দিকে একবারও তাকাইলো না। তখন আমার অনেক কষ্ট লাগলো, আমি কাঁদলাম যে হায় রে কপাল, একটাবার ছেলের দিকেও তো তাকানোর দরকার ছিল, বলার দরকার ছিল বাবা মা এরে যে আমি এতদিন হেরে দেখি নাই, তোমরা একটু হের দিকে খেয়াল রাখো। তো যাক, গেছে পরে আমার আর ফোন টোন দেয় না। এখন আমার কেমনে কি করবো, আমি তো চিনি না। এখন আমার বাসুর কইতেছে আমি এই দিক দিয়ে আমার বাড়ি চলে যাইতাম, কুড়িল বিশ্ব রোড দিয়ে। আমি কখনো চিনি না ঢাকাশহর, বাস থেকেই নামতে পারি না, কোন পা দিয়ে নামো কি হইব ওইটাই বলতে পারি না। তো যাক, যাওয়ার পরে আমি আর আমার ট্যাক্সিতে উড়াই দিল, আমি বাড়ি চলে গেলাম এই ভিজা কাপড়েই বাচ্চাটা নিয়ে। যাওয়ার পরে আমি আবার কাজ করতেছি, কাজে জয়েন করছি, কাজ করতেছি, ফিরতেছি, চলতেছি। চলার মধ্যে আমার অনেক ডিপ্রেশনটা একটু আর কি বেশি হয়েছে, টেনশনটা। তো যাওয়ার পরে আমার বান্ধবী আর কি আমার কইলো যে
আয় আমরা একটু বাজারে যাই। তো আমি গেলাম, যাওয়ার পর একটা টাচ ফোন কিনছে তখন, ওইটা মনে হয় কিনছিল 5,000 টাকা দা। তো আমি আর কি ফোন নেই। তো আমি ভাবলাম কি যে আমার স্বামীও তো বিদেশ গেছে, আমার যদি বিদেশ থেকে ফোন দেয়, তা আমি ভাবলাম যে আমি একটা ফোন কিনবো, কাজ করে লই। পরে কাজ কইরা আমি আর কিছু টাকা দাঁড় কইরা 3200 টাকা দিয়ে একটা বাটন ফোন কিনছিলাম। আচ্ছা, 3200 টাকা দিয়ে একটা বাটন ফোন কিনছিলাম। তাও এটা আরেকজন নিয়ে গিয়ে বাজার থেকে কিনছি। কেনার পরে আমি একটা সিম ভরছি। সিম ভরার পরে আমি কাজ করতেছি। তো আমার বান্ধবীর সাথে যখন কাজ শেষ হয়ে যায়, তখন আমার বান্ধবীর সাথে আমরা আর কি সময় কাটাই বসে বসে। এখন হয় না, আমার সাথে আর সময় কাটায় না। ও এর মধ্যে আর আমার স্বামী আমার ফোন টোন দেয় নাই। তো সময় কাটায় না। পরে আমি ভাবলাম, কিরে তুই এত ব্যস্ত থাকস ফোনের মধ্যে কেন? পরে আমার বলতেছে যে দেখ আমি চ্যাট করি, এখন আমি ফেসবুকে কথা বলি, এটা সেটা। তো আমি ভাবলাম যে থাক, খেলার ওরা যাবে না, তো প্রতিদিনই আমি তারপরও আসি। আসার পরে আমার নাম ছিল রাহিমা। তো আসার পরে ওই আর কি আমার শুধু একটা কথা বলতো যে তুই আমার সাথে আয়া কি আরবি, আমার কাছে সময় পাবি না কথা বলার মতন। তো আমি কইতাম যে ইমনের কি কথা বলছ, মোবাইল দিয়া যায়, সময় পাওয়া যায় না, আমিও তো মোবাইল কিনছি, আমার দিকে কেউ ফোন দেয় না। তো আমি এটা কইলে হ্যালো একটু রাগারাগি করছি। বান্ধবীর মধ্যে রাগারাগি হয় কতক্ষণ? 1 দিন 2 দিন 3 দিন, তার বেশি তো আর হওয়ার কথা না। 2 দিনের বেশি না। আর যেহেতু আমার ছোট থেকেই বান্ধবী, তো যাক হওয়ার পরে হ্যাঁ আর কি বলতেছে যে আমার তুই কথাগুলো কইলি, কথা লই আমার অনেক কষ্ট লাগলো। আমি তোরা এরকম কাজ করবো যে তুই ফোন যাতে কান থেকে নামাইতে না পারস। এটা আপনার বান্ধবী বলল? হ্যাঁ, আমার বান্ধবী বলছে। আমি ভাবছি কি দুষ্টামি করছি, আমি যা আল্লাহ তুই যা করার করিস, এরকম কিছু আর কি বলছি। আরে বলে আস্তে আস্তে আইসা করছি। আসার পরে ওই কি করছে, আমার নাম্বারটা, যে নাম্বারটা আমি ওরে দিছি নতুন ফোন কিনা, ওই ছাড়া কেউ জানতো না, এত কেউ জানতো না। আর আমি আমার বিদেশে এক দেবরের আমার নাম্বারটা দিছি যাতে ওর বাইরে দেওয়া হয়। তো ওই কি করছে, ওই আমার নাম্বারটা 5 টাকার মধ্যে লিখে দিছে। আমার নাম্বারটা 5 টাকাতে লিখে দিছে যাতে আমার অনেক বন্ধু হয় আর কি, আমি যাতে ওর মতন বিজি হয়ে যাই। আমার তো আবার কাজ করতে হয়। তো আমি কি করলাম, কাজে গেছি। পরে আমার অনেক ফোন দিতেছে, তো আমি ফোন কাজে থেকে রিসিভ করি না। আমি ভাবতেছি বাসায় যাই রিসিভ করবো, যাই দিই বাসায় যাই রিসিভ করবো। তো তখন আর কি টাকা ছাড়ছে যে আমার আর ওর সাথে কথা হয় নাই, এরকম কিছু নিয়ে। তো যাক টাকাটা আমি বাসায় আসলাম, ফোন দিছে এক লোক ড্যামরা থেকে। ড্যামরা হচ্ছে তারাবা বিশ্ব রোড থেকে। ওইখান থেকে তারাবা বিশ্ব রোড, হ্যাঁ ওইখান থেকে ফোন দিয়া বলতেছে এই ইয়াতে রূপসী আর কি বলতেছে, আমার সালাম দিছে। প্রথম আমি সালাম নিছি, নেওয়ার পরে বলতেছে যে আপা আপনি কেন টাকার মধ্যে নাম্বারটা লিখে দিচ্ছেন? তো আমি বলতেছি ভাইয়া আমি তো টাকার মধ্যে নাম্বার লিখি না, কারণ আমি লিখতে পারি না, তাইলে আমি কি করে টাকার মধ্যে নাম্বার লিখি, ওইটা বলতেছি আমি। তো উনি বলতেছে আপনি তো টাকার মধ্যে নাম্বার লেখেন নাই, তাহলে এটা কিভাবে আসলো? আমি কই জানি না তো ভাইয়া, কে লিখছে? তো আপনি একটা কাজ করেন, এই টাকাটা আপনার কাছে রাইখা দিয়েন, আর নাই তো সিরা ফেলাই দিয়েন। তাছাড়া তো আর কোনো কিছু করার নাই, কারণ আপনি এই টাকাটা ছাইরা দিলে অনেকে পাইবো, আমার বিরক্ত করবো, তো আমি আর কি বিরক্ত হইতে চাই না। তো এটা বলার পরে উনি বলতেছে আচ্ছা তো ঠিক আছে দেখা যাক, এটা বলে রাইখে দিছে। রাইখা দেওয়ার পরে এমন 1 দিন 2 দিন, তেমনি রমজান মাসায় পড়ছে, আমরা যেমন ধরেন প্রায় 10-15 দিনের মতন মনে হয় কথা বলছি, ভালো মন্দই বলছি, এছাড়া আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আচ্ছা, বন্ধুত্ব যতটা কথা বলার দরকার অতটাই। যাক যাওয়ার পরে হ্যাঁ আমার কইলো যে আপনি আইসেন, আইসা টাকাটা নিয়ে যান। তো আমি বলছি যে কোথায় আসবো বলেন। উনি বলতেছে যে আপনি কি কি চিনেন? আমি এমন বেশি কিছু চিনি না, তো আমার বাড়ির আশেপাশে আমি কিছু চিনি। তো বলছি আপনার অমুক জায়গায় একটা পার্ক আছে, ওই পার্কটার মধ্যে আপনি আইসেন। উনি বলছে যে আপনারও কাছে হইব আমারও কাছে হইব। তো যাই হোক, পরে আমি ওরা দিন তারিখ ঠিক হইলো, ঈদ গেছে, ঈদের 2-3 দিন পরে মনে হয়, 2-3 দিন পরে, 2 দিন পরে ওই আর কি দেশে যায় নাই। তো আসছে, আসার পরে ওই পার্কের ভিতরে হয় ঢুকছে, ওইগুলো আর আমি জানি না। তো আমার ওই ফোন দিতেছে, আমি আর ফোন রিসিভ করি না, কেমন হইব, কখনো রং নাম্বারে কারোর সাথে কথা বলি নাই, কেউ দেখি না এরকম। পরে আমি আমার এটা খালাতো বোন আমাদের বাসায় আসছে, ওর নাম হচ্ছে রোকসানা। আমি কইতেছি রোকসানা চল যাই। বলতেছে কোথায়? আমি এরকম একটা লোক আছে, কেমন হইব? তো পরে একবার কই যাবো না, এরকম আর কি ভাইবে। পরে ভাবলাম যে যাই। তো হ্যাঁ আসছে 10টা বাজে, আমি গেছি 4টার দিকে। আচ্ছা, এতক্ষণে ওয়েট করছে আর আমার ফোনে দিছে। তো আমি ভাবলাম ওই লোকে আমার কি বকা জানি দেয়, এই তো আমি এরকম রাইনা অপেক্ষা করাইতেছি, তো দেরি করাইতেছি, যাই। তো গেলাম, যাওয়ার পর আমার সাথে গেছে, একটু ফাঁকে দাঁড়াইছিল, মানে একটু দূরে। তো আমি আর কি ওই বেঞ্চের মধ্যে বসে রয়েছে। তো আমি উনি বললাম কেমন আছেন, সালাম দিয়ে বললাম কেমন আছেন, বলতেছে ভালো আছি। পরে বলতেছে তো ইয়ে করছে এই তুমি মুখটা একটু দেখাও আমারে। পরে বলতেছে তোমার ফোনটা একটু দাও দেখি। তাই আমি বললাম নেন দেখেন। দেখছে, দেখার পরে বলতেছে তোমার ফোনের ছবি তুলছে। আমি আমার ফোন দিয়ে না, আমার বান্ধবীর ফোন দিয়ে তুলছি। তারপরে বলতেছে যে আমি বলতেছি আমার টাকাটা দিয়ে দেন।
আমি চলে যাই, সন্ধ্যা হয়ে যাবো তো চলে যাই বাড়ি যেতে। তো উনি বলতেছে যে টাকা দাঁড়াও দিচ্ছি। পরে টাকা মানি ব্যাগ বার করলো, পকেট থেকে বার করে দেখতেছে টাকাটা নাই, 5 টাকা নাই। তো উনি বলতেছে 5 টাকা তো নাই, মনে হয় টাকাটা অটোওয়ালারে দিয়ে দিছি। পরে আমি বললাম অটোওয়ালারে দিয়ে দিচ্ছেন? কয় হ্যাঁ। আমি কই হ্যাঁ, আপনি একটা জিনিস, যে আমার টাকার বারটাই নিতে পারে না, হ্যাঁ আমার বার কি করে নিব? আমাদের এই পর্যন্তই কথাটা থার দরকার, ইয়ার বাহিরে আর যাওয়ার দরকার নেই, আপনি আর কখনো আমার ফোনে ফোন করেন না। তো উনি বলতেছে ফোন করতাম না। আমি কই না। পরে এটা বলে চলে আসছি। চলে আসার পরে তো আমার স্বামী আর কি বিদেশ থেকে ফোন দিছে, এর মধ্যে ফোন দিয়ে বলতেছে যে আমি 2500 টাকা পাঠাইতেছি, বাবুরে কিছু কিনে দিও। 2500 টাকা পাঠাইছে পরে আমার বলতেছে ধার দেনা করে একটা টাচ ফোন কিনতাম, আমার সাথে ভিডিও কলে কথা বলবো। তো আমি কি করলাম, ওই ফোনটা বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে মানে ধার করে একটা ফোন নিছি 5000 টাকা দা। ফোন নেওয়ার পরে টাচ ফোন, তো পরে ইমো চালু করছি, বুঝি না কখনো। ওইদের পরে ওই চালু করছি, চালু করার পরে ওর সাথে কথা বলছি কিছুক্ষণ, কথা বলার পরে শেষ, কান্নাকাটি করে শেষ হওয়ার পরে ওই লোকটাই আমার ফোন দিতেছি। ফোন দিতেছে দেখে আমার অনেক বিরক্ত হইতেছে, আর আমি তখন ব্লক কিংবা ব্ল্যাক লিস্ট কি ওটা বুঝি না। আচ্ছা, আমি এখানটায় একটু আসবো নুসরাতের কাছে। নুসরাত, মানে কিছু প্রশ্ন আমার মাথায় আসছে দেখে আপনাকে করতে যাচ্ছি। আপনি তো প্রথমত বিবাহিত একজন নারী ছিলেন, হ্যাঁ হ্যাঁ। তো আপনার হাজবেন্ড দেশের বাইরে চলে গেল, এরপরে হচ্ছে টাকার, আপনার বান্ধবী হচ্ছে আপনার নাম্বারটা টাকায় লিখে ছেড়ে দিল। আচ্ছা, সেখান থেকে আপনি একটা ছেলের সঙ্গে দেখা করতে গেলেন বা কন্টিনিউ যোগাযোগ রাখছিলেন, আপনার কি মানে কখনো মনে হচ্ছিল যে আপনি কাজগুলা ঠিক করছেন না বা ভুল করছেন? না, আমার তো মনে হয়েছে যে আমি কাজগুলো ভালো করতেছি না, যেহেতু আমার স্বামী আছে, আমি আমার স্বামীরই ভালোবাসি, কিংবা আমার স্বামী খারাপ আছে ভালো আছে, ওর সাথে আমার সংসার করতে হবে, এরকম কিছু। এবং একটু স্পষ্ট করতে চাই, যারা লিসেনার্স এবং দেখছে যারা, তাদের অনেকের প্রশ্ন ছিল যে আপনার হাজবেন্ডের সাথে কি আপনার সম্পর্কটা খুব একটা ভালো ছিলই না তাহলে কি আপু? না না, ভালো ছিল না। একে তো না, ভালো ছিল না, কারণ কখনো হ্যাঁ আমার প্রতি দায়িত্ব কোনোটাই পালন করেন নাই। রাইট, এবং যার কারণে আমি, আপনি একটা জিনিস দেখছেন যে আমি বিয়ের পর থেকে কিন্তু চাকরি করতেছি, একে তো আমার বাবা মার অর্থ নাই, এটা কোনো বড় বিষয় না। আমি কিন্তু সারাটা জীবন আমার বাবা মার কাঁধেই পড়ে রয়েছি, একটা মাসও ওর সাথে গিয়ে সংসার ভালো করে করতে পারিনি। আসবো এখানটায় আপনার কাছে, আমি আবারও আসবো। তার আগে কিছু এসএমএস এবং ফেসবুকের কমেন্টস গুলো নিতে চাই। লাইভে যারা যারা দেখছেন এই মুহূর্তে, তাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, লাইভটাকে শেয়ার করে দিবেন। এবং নুসরাতের এই এতটুকু গল্প শুনে যে কেউ হয়তো বা নুসরাতকে দোষী দাবি করতে পারে, বা নুসরাতের অনেকেই হচ্ছে নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট, এভাবেই তো আসলে আমরা থাকি এবং এভাবেই আসলে আমাদেরকে চলতে হয়। বাট একটা গল্পের অর্ধেক বা কিছুটা সময় শুনে যদি আপনি একজন মানুষকে জাজ করেন, তাহলে আপনি ভুল করবেন। আমি অনুরোধ করবো যে আজকে গল্পের একদম শেষ লাইন পর্যন্ত আপনারা শুনবেন, তবেই আসলে বুঝতে পারবেন যে প্রবলেমটা আসলে কোথায়, যে কেন নুসরাত একটা সম্পর্কে থাকার পর, সে বিবাহিত থাকার পরেও কেন একজনের সঙ্গে কথা বলছিল। ডেফিনেটলি এটা অন্যায়, এবং যেটা অন্যায় সেটা আমরা অবশ্যই, আমি বলবো অন্যায়। এবং কথা বললেই তো একটা মানুষ একটা রিলেশনশিপে যাচ্ছিল না, তখন তো ডেফিনেটলি ওই ছেলের সঙ্গে আপনার কোনো রিলেশন হয়ে যায় নাই। ছেলের সাথে কোনো, ওই ছেলের সাথে আমার কোনো রিলেশন হয়নি, আমি ওরে ভালোবাসি নাই, মানে বন্ধুত্ব পর্যন্ত, বন্ধুত্বপূর্ণ মাত্র 10-15 দিনে কত কিছু হইতে পারে, তারপর আমি ওর সাথে ওরকম করি নাই। একদমই। তো আমি, কারণ আমার টার্গেট ছিল যে আমি আমার টাকাটা ওর কাছ থেকে নিয়ে নিবো, আনাইতে বলবো ভাই আপনি নষ্ট করে দেন। আপনার স্বার্থ ছিল যে সেই 5 টাকার নোটটা ধ্বংস করে ফেলে বা নষ্ট করে ফেলে। এক্স্যাক্টলি, আসবো নুসরাত। তারপরে ওই বলতেছে দেখো ওইটা টাকাটা রাখতে পারি না দেখে তোমার রাখতে পারবো না, এটা কোনো কথা না। বলছি যে আপনার সাথে তো আমার ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না, কিংবা আমি আপনার এরকম কোনো আশ্বাস আপনারা দেই নাই, আপনার সাথে আমার সম্পর্ক করতে জড়ানোটা ঠিক হবে না, আমি যাইতেছি, আপনার কখনো আমার ফোনে ফোন করেন না, এরকম। তো আমার স্বামীর সাথে কথা বলতেছি, ওই ফোন দিতেছে, আমি কাজ করতেছি, ওই ফোন দিতেছে, মানে যখনই ওই সুযোগ পাইতেছে ওর কাজের ফাঁকে ফোন দিচ্ছে আমারে। তো আমি বিরক্ত হইয়া পরে ওরা অনেক আর কি রাগারাগি করে বলে দিছি। দেওয়ার পর ওই আর আমার ফোন দেয় নাই। তো ওর নাম হচ্ছে ইসমাইল, তো ইসমাইলের এক বন্ধু ছিল, নাম হচ্ছে নয়ন। ওই আর কি 2014 সালে এসএসসি পাস করছে। এসএসসি পাস করে বাড়ি হচ্ছে গাইবান্ধাতে, ঢাকায় আসছে ওর বাবা মার সাথে। ঢাকায় আসার পরে ওই নয়নে আর কি চাকরি করতেছে। তো ওই নয়নে ওরে বললো যে ইসমাইল তুই এত কার সাথে কথা বলস, তোর ফোন কেন এত ব্যস্ত থাকে? তো নয়নে বলার পরে ইসমাইল বলতেছে দেখ আমি একটা নারায়ণগঞ্জের মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, ওই মেয়েটারে আমি আর কি কথা বলছিলাম, এখন মেয়েটা অনেক দেখতে সুন্দর, কিন্তু মেয়েটা আমার পাত্তা দিছে না, তো তুই কথা মানে নয়ন বলতেছে তো আমার একটু দে আমি কথা বলি এই জায়গায় আর কি, এরকম কিছু। তো নাম্বারটা দিছে পরে নয়ন আর কি আমার সাথে কথা বলতেছে, কিন্তু নয়ন কার কাছ থেকে নাম্বার নিছে এটা আমার কখনো বলে নাই। ওই আমার এটাই বলছে যে 5 টাকা থেকে নাম্বারটা পাইছি, তো যেহেতু ওই লোকের টাকাটা ওর কাছে নাই, ছাইড়ে দিছে, তার মানে অন্য কেউ পাইতেই পারে, তাই না? তো যাক, পাওয়ার পরে আমি এরকম কিছু ভাইবে ওর সাথে কথা বলতেছি। কথা বলার পরে আমি আর কি কাজ থেকে আসছি, এসে নাইট ডিউটি করে ঘুমাই আসছি। ওই ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে সালাম দিছে, সালাম দেওয়ার পরে আমি সালাম নিছি। এখন ওই ভাবছিল যে আমার বকা দিব, টাকাইতে কেন নাম্বার লিখছি, কিন্তু ওইটা তো কিছু না। ওই আমার বলতেছে
যে আপু আপনি টাকার মধ্যে নাম্বার লিখছেন কেন? বলছি ভাইয়া আমি তো লিখতে পারি না। তো এর মধ্যে আমি আর কি আমার বান্ধবীরা জিজ্ঞেস করছিলাম, পরে ওই বলছিল, ওই ফোন দেওয়া দেখে ওই বলছিল যে কেন এত ছেলেরা এখন তোমার ফোন দেয়? আমি বলছি কে রে দেয়, তুই তো জানোস, ক একটু। পরে ওই বলছে যে আমি টাকার মধ্যে 5 টাকার তোর নাম্বারটা লিখে দিছি। তো আমি ওরা বললাম কাজটা তুই ভালো করস না, তুই কেউ কাজটা ভালো করছস? আমারও তো একটা ছেলে আছে, আমার সংসার ছিল, নাই বা আমার স্বামী এখন নাই, কিন্তু তুই এই কাজটা কেন করলি? পরে বলতেছে আমি তো বুঝতে পারি না, আগের মাথায় কইরা দিছি, এখন বুঝতেছি ভুল হয়েছে। তো আমি বললাম এখন ভুল হয়েছে, ভুল কেমনে সমাধান করবি? পরে বলতেছে যে তুই এক কাজ কর, এই যে তোরা ফোন দিব টাকাটা যার কাছেই থাকবে হের লগে তুই কথা বললে টাকাটা তুই নিয়ে নিস, তখন আর তোরা কেউ ডিস্টার্ব করবো না। পরে যাক গেল, যাওয়ার পরে আমি আর কি ওই টাকাটা কি করলাম, ওই নয়ন ফোন দিল, নয়ন ফোন দেওয়ার পর আমার সাথে কথা বলতেছে। তো আমি গেছিলাম আর কি আমার শ্বশুর বাড়িতে, ওই সালাম দিল, কথা বললাম 2 মিনিট, কথা বললে আমি আর কি আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছি আমার বাসা থেকে কাজ বন্ধ করে। কারণ আমিও আর কাজ করে পারতেছি না, অনেকে অনেক কথা বলে। তো আমি কি ভাবছি যে হয়তো ওর বাবা মায়ের টাকা দেয়, তো ওর বাবা মা যদি আমার জায়গা দেয় আমি ওইখানে থাকলাম। কিন্তু এখন কি হয়েছে, ওর বাবা মায়ের 2 দিন থাকার পরে বলতেছে দেখো বউ, যদি তুমি আমাকে এই জায়গায় থাকো, আমার অন্য অন্য ছেলের আমার খাবারের খরচের টাকা দেয়, ওরা টাকা দেওয়া বন্ধ করে দিব, কারণ তোমার স্বামী আমাকে কোনো টাকা দেয় না। তখন আর কি আমি জানি না যে ওর বউ নিয়ে বিদেশে রুম ভাড়া নিয়ে থাকে, ওই বিদেশে $200, হ্যাঁ $200 নিয়ে রুম ভাড়া থাকে, তাইলে বেতনই পায় $250। ওইটা আমি আর কি আমার পরে আমার এই দেবর থেকে আমি জানতে পারছি। আচ্ছা। তো যাক গেছে, যাওয়ার পরে আমি ওইখান থেকে আইসা পড়ছি। আমার আর কি নয়নে কিছু কথা বলছি, কথা বলার পরে নয়ন আর কি আমার একটা SMS করছে আই লাভ ইউ। তো আমি আর কি বুঝি না, আমি আমার করছে নন্দেরে নিয়ে দেখাইলাম যে দেখছে আইরিন কি লিখছে একটা লোকে। ওই আর কি দেখছে, দেখার পরে বলতেছে ভাবি এটা লিখছে। আমি কার কইছি একটা পাগল কই থেকে যাইছে। পরে আর কি ওরা আমি বললাম যে দেখেন আপনি যেটা বলতেছেন এটা আমার দ্বারা সম্ভব না। তো এরকম বলছে ঠিক আছে তাইলে আমরা বন্ধুত্ব হয়ে কথা বলি। তো মনের এই কথা বলতে 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 আমরা অনেক গভীরতায় চলে গেছি। আচ্ছা, গভীরতায় চলে গেছি। এখন মনে করেন এনের মাঝখানে আমার স্বামী আমার কোনো খোঁজ খবরই নেয় না, না নেওয়ার কারণে আমি আর কি যেটা বুঝতেছি এই পর্যন্ত চলে গেছি। যদি একটা মানুষ খোঁজ খবর নিত তাইলে মনে হয় আমি এতটুকু আর যাইতাম না। তো যাক, যাওয়ার পরে অয়াঙ্গ কোনো খোঁজ খবরই না, ছেলেরও না আমারও না, যেমন আমরা নাই হের জীবন, হের লাইফে কেউ ছিল না আমার মধ্যে। তো যাক চলতেছে, নয়নের সাথে গভীরতায় চলে গেছি। পরে নয়নের সাথে চলে যাওয়ার পরে কি হয়েছে ওইটা আমি জানি না। তো নয়ন আর কি আমার একদিন কইলো যে চলো আমরা মিরপুরে চলে যাই। তো মিরপুরে চলে যাই, পরে আমি বলছি যে ঠিক আছে, তো তুমি রুম দেখো আমরা ওইখানে চলে যাই। চলে আপনার হাজবেন্ডের সঙ্গে তো আপনার এর আগে ডিভোর্স হয় না? না না না, ডিভোর্স হয় নাই। আপনি শ্বশুর বাড়িতেই ছিলেন? না না, আমার বাড়িতে চলে আসছি। আপনার বাড়িতে কেন? আপনি শ্বশুর বাড়ি থেকে কেন চলে আসলেন? ওরা বলছে না যে যদি আমি তোমারে খাওয়াইবো তাহলে অন্য ছেলেরা আমার আর খাবারের খরচ দিব না, কারণ তোমার স্বামী যদি আমার টাকা দিত তাহলে তোমার আমি খাওয়াইতাম। ছেলেদের কথা হইছে এইটা। এখন ওরা বলতেছে পরে আমার তো আর এই জায়গায় থাকা যায় না, কারণ এই 2 জন মানুষের খাবার, আর আমার একটা দেবর আছে, ছোট একটা ননদ আছে, হ্যাঁ খাবারটা তো আমি বন্ধ করে দিতে পারি না, তাই না? ওকে, আচ্ছা, তারপর কি হলো? পরে আমি ওইখান থেকে চলে আসছি, চলে এসে আবার কাজ করতেছি। তো নয়নের সাথে আমার কথা হইতেছে, দেখা হইতেছে, না দেখা হয় না, কথা হইতেছে, কথা হইতেছে। কথা হওয়ার পরে আমি কি করলাম, নয়ন আমার বলতেছে তোমার দেখমু, তুমি আসো। ওই তখন ইমো মোবাইল চালায় না, আমি চালাই। তো যাই হোক, দেখা করবো। তো দেখা করবা কই, আমার বলতেছে। আমি কই আমি তো কিছু চিনি না, তো তুমি বলো কোথায় দেখা করবা। তো ওই বলতেছে তুমি এয়ারপোর্টে আসো, এয়ারপোর্টে দেখা করবো। তো আমি কি করলাম, কাজ থেকে বাড়ি গেলাম। বাড়ি গিয়া এটা হচ্ছে ওর সাথে তো পরিচয় হয়েছে 2014 সালের শেষে, হয়তো এসিসি দিল দিয়া ঢাকায় আসলো শেষে। তো আমি কি করলাম যে এর মধ্যে এই এর সাথে দেখা করলাম এয়ারপোর্টে আইসা, একটা কালো বোরকা পরে আসছি, আইসা ওর সাথে এয়ারপোর্টে দেখা করলাম। এয়ারপোর্টটা আমি চিনার কারণ হচ্ছে ওই যে আমি একবার এয়ারপোর্ট আসছিলাম, তো আমি বুঝতে পারলাম যে আমার বাড়ি থেকে এয়ারপোর্ট বেশি দূরে না। এয়ারপোর্টে আসলাম, আসার পরে হয় আর কি মনে করেন আমারে বলতেছে, ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে তুমি কোন পাশে। আমি বলতেছি তুমি কোন পাশে। পরে একটা কালো গেঞ্জি আর একটা ট্রাউজার পরে আসছে, ট্রাউজার পরে আসছে। ওই জায়গার মধ্যে ওর বন্ধুরা বইলা দিছে যে যে মেয়ের সাথে তুই যাইতেছ যদি সুন্দর হয় তাইলে আর কি আর একটা কিস করিস, তাহলে কখনো তোর ফিস ছাড়বো না। তো যাক গেছে, যাওয়ার পরে আমি আর কি ওর সাথে দেখা করলাম। দেখা করার পরে ওই আর কি আমারে এই কইলো যে আসো তো বসি। তো আমি বলছি কোথায় বসবা? বলতেছে এই রেল লাইন আছে স্টেশন, চলো ওইখানে গিয়ে বসি। তো আমি গেছি, যাওয়ার পরে বসলাম। বসার পর জিজ্ঞেস করতেছে কি খাইবা, কি খাবা। তো আমি বলছি কিছু খামো না, আমি বাসায় চলে যাই, দেরি হয়ে যাইতেছে। তো বলতেছে যে বাসায় তো যাবাই, আসছো। ওই দিন মনে হয় শুক্রবারই ছিল, নাইট ডিউটি করে আসলাম, শুক্রবার ছিল। তো
ওই আর কি বলতেছে, বলার পরে আমি বলতেছি না এরকম কিছু খামো না, তো যদি খাওয়াও তাইলে একটা আইসক্রিম খাওয়াও। তো ওই কি করলো, একটা কোন আইসক্রিম নিয়ে আসলো, দুইটা কোন আইসক্রিম আনার পরে আমি আমার বাচ্চাটা আর কি তখন হাঁটে, তো আমি ইমনের একটা বাচ্চা দেখে ওর হাতে আইসক্রিমটা দিয়ে দিছি, আমি খাই নাই আর খুলিও নাই, ওরে দিয়ে দিছি, আমি বলছি নাও তুমি খাও। তো ওই আর কি ওইটা দেখে ওই যতটা আমারে বলছে যে অতটা দেখে ওর আর অনেক ভালো লাগছে আমারে। তো ভালো লাগছে, লাগার পরে আমি আর কি আরে বলছি যে আমি পড়াশোনা করি নাই, তারপরে এইসব আর কি বলছি, কিন্তু আমার যে অতীত ছিল ওগুলা কিছুই আমি ওরে বলিনি। না বলার পরে আমি আর কি তখন আর ওরে আবার এত ভালোবাসি না, যেমন অন্ধ ভালোবাসা তখন আর এরকমটা ছিল না, দুর্বলতাটা। তো যাক, ওরে আমি বলতেছে চলো আমি বলতেছি বাসায় চলে যাই, বলতেছে চলো আমরা ঘুরে আসি। তো আমি বলছি কোথায় যাবা, কোথায় যাইবেন ঘুরতে? তো বলতেছে যে আমরা চলো চিড়িয়াখানায় যাই। তো আমি বলছি চিড়িয়াখানা কোথায়, আমি তো চিনি না, আমি কখনো চিড়িয়াখানায় যাই নাই। তো বলতেছে চলো যাই। আমি বলছি দেখেন আমি বাসে উঠলেই আমার অনেক খারাপ লাগে, আমি বাসেই চড়তে পারি না। পরে বলতেছে আমি আছি না, সমস্যা নাই চলো। তো গেছি, যাওয়ার পরে চিড়িয়াখানায় ওই সাইডে একটা গার্ডেন আছে, ওইখানে বৈশা দুইজন এমনিতেই কথা বলছি, কথা বলে আমি চলে আসছি। ওই আমার আইসা কুড়িল বিশ্ব রোড দিয়া গেছে, দিয়া যাওয়ার পর আমার বাসায় চলে গেছে, ওইখান থেকে আমাদের কথা বলা শুরু। তো কথা বলতে 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 অনেক কথা বলছি, কথা বলার পরে ওই আর কি কোনোদিন দেখা না করলে আমার বাড়ির পাশে গিয়ে বসে থাকতো, কিবা কুড়িল বিশ্ব রোড এসে বসে থাকতো, এরকম করতো পাগলামি। আর আমরা ঘন্টার ঘন্টা কথা বলতাম, রাত্রের রাত কথা বলতাম। ওই কথা বলা শেষ হলে আমি সকাল 6টা বাজে আবার ডিউটিতে চলে যেতাম, এরকম হইতো। তো যাক, চলার পরে আমি আর কি ওই সব কথাগুলো আমার বান্ধবীরে গিয়ে বলছি, ওই যে বান্ধবী টাকার মধ্যে নাম্বার লিখে দিছে ওরে। বলার পরে বলতেছে দেখ ছেলেরা অনেক খারাপ থাকে, এরকম খারাপ ছেলেদের ফাঁদে তুই পড়িস না, তাইলে কিন্তু তুই যে হাবা গোবা তোর কিন্তু নষ্ট করে দিব, এরকম কিছু আর কি বললো, যে তোর জীবনটা শেষ করে দিব, মিথ্যা আশ্বাস দিয়া। তো আমি বলছি আচ্ছা তো ঠিক আছে। আমি আর কি ওইখান থেকে একটু দূরে চলে গেছি, দূরে থাকি, মানে কথা হয় এখন একটু কম কম কথা বলি। তারপরে আমার বান্ধবীর নাম্বারটা ওরে দিয়ে দিচ্ছে, আমার বান্ধবীর সাথে কথা বলছে। কথা বলার পরে আমার বান্ধবী আর কি ওর সাথে কথা বলার পরে ওরা সব বলে দিছে, আমার অতীত বর্তমান সবকিছু বলে দিছে। ওইটা আর আমি তখন জানি না, ওরা যে কথা বইলা কি কি বলছে ওইটা তো আর আমি জানি না, আর আমি এতটা জিজ্ঞেসও করি নাই। ওই আমার ছেলে আছে, আমার বিয়ে হয়েছে, সবকিছু ওরা বলছে, আমার কেমনের অবস্থা, আমি কি পড়াশোনা করছি কিনা সবটাই বলার পরে জানছে। জানার পরে আমি আর কি ওর সাথে কথা বলি না, তো হ্যাঁ আমার কইলে একদিন দেখা করো, দেখা করছি, দেখা করার পরে মানে এমনের চলতে চলতে আমি অনেকটা ওর প্রতি দুর্বল হয়ে গেছি, যারে বলে আমি ওরে ছাড়া কিছুই দেখি না, ছেলেও দেখি না, বাবা মাও দেখি না, এরকম অবস্থা। তো দেখ, যাওয়ার পরে কাজ করি, ওর সাথে কথা বলি। তো কথা বলার পরে ওই আর কি একদিন বললো যে চলো আমি মিরপুরে রুম নেই, তুমি মিরপুরে চলে আসো। তা আমি বললাম বিয়ে ছাড়া মিরপুরে যায় কি করবো, কয় চলে আসো পর আমরা বিয়ে করে নি মনে। তা আমি বললাম আচ্ছা। তো আমি আমার বাড়ি থেকে চলে গেলাম, চলে গিয়ে ওর সাথে মিরপুরে থাকতেছি। থাকার পরে ওই আর কি কাজ করতেছে, তো এরকম থাকার পরে ওই ইয়া করলো যে চাকরি করে আসে। তো আমরা যেমন একটা স্বাভাবিক সংসার চলার কথা এরকমেরই চলতেছি। চলার পরে হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে দেখা করতেছে। তো হ্যাঁ বাবা মার কথা আমি জিজ্ঞেস করলাম, ওই বলছে যে আমার বাবা হচ্ছে রড হ্যাঁ সিমেন্ট বালুর কন্ট্রাক্টর, আমার বাড়ি হচ্ছে যাত্রাবাড়ি আমার বাড়ি, আর হচ্ছে গিয়া 5 তলা। আমি বাবা মার একমাত্র ছেলে, আমার বোন আছে, আমার বোন হচ্ছে গাজীপুরে বিয়ে হয়েছে একটা বোন। তো আমি ভাবলাম যে হ্যাঁ তো ভালো সংসার, যাই হোক। পর আমি চিন্তা করলাম যে এই যে এই লাইফটার মধ্যে আমার ঢোকাটা উচিত না, এখান থেকে আমার চলে যাওয়া উচিত। পরে আমি কি করলাম যে ওরে আর কি দূরে রাখার চেষ্টা করতেছি, কিন্তু হয়তো আর দূরে থাকে না, হয় আমার সাথে এরকম আচার আচরণ করতেছে যে মনে হয় যে ওই আমার সারা বাঁচবই না, এরকম। তা আমি কি ওই আবার তখন অনার্সে ভর্তি হয়েছে ঢাকাতে এসে, ভর্তি হওয়ার পরে ওই আর কি বলতেছে যে আমারে আমি তোমার ছাড়া বাঁচবো না, মরে যাবো, তো তুমি আমার ছেড়ে রাইখা যাইও না। তো আমি কি করলাম, ওইখান থেকে একটা ঝগড়া করে বাসায় চলে গেলাম। বাসায় চলে গিয়ে আবার কাজ চলতেছি। চলার পর ওই বলতেছে যে আবার আর কি রুম নিব, চলে আসতাম। ওর সাথে কন্টাক্ট বন্ধ হয় নাই, কন্টাক্ট আমাদের চলতেছি, ঝগড়া চলতেছে। তো আমরা আইলাম, আওয়ার পরে আমার স্বামী আর কি ওর কাছে আমি চলে আসছি। আসার পরে আমার স্বামী আর কি আমার মোবাইলে ফোন দিছে, আমার ফোনটার মধ্যে ফোন দিছে আমার স্বামী ঈদের 2 দিন আগে। ফোন দিয়ে আমার বলতেছে যে আমি 2500 একটা বিকাশ নাম্বার দাও, আমি 2500 টাকা পাঠাচ্ছি, ছেলের কাপড় চোপড় কিনা দিও। তো আমি বললাম যে দেখো আমি যদি সবটা করতে পারি ছেলের, তাহলে তোমার ওই 2500 টাকা দেওয়ার দরকার নেই,
দরকার নাই। তো এটা আবার কি করছে, নয়ন আর কি বাইরে থেকে শুনছে যে তুই কার সাথে কথা বলছো, তোর সাথে কথা বলছো, ওইটা নিয়ে নয়ন আর কি আমার ফোনটা আসার দিয়ে ভেঙে ফেলছে, টাচ ফোনটা। তো আমার অনেক কষ্ট লাগলো যে এত শখের ফোন 5,000 টাকা দিয়ে কিনলাম, বেশি দিন হয় না, ভেঙে ফেললো। তো ওই কষ্টে আমি কাঁদতেছি আর বলতেছি চলে যাবো। তো আমি সবকিছু গুছাই নিছি, চলে আসবো। ওই আর কি আমি খাটে বসে আছি, জড়াইয়া আর কি ধরলো আমার পায়ে, জড়ায় ধরার পরে আমি নয়ন রে অনেক জোরে আর কি একটা লাথি মারছি, অনেক জোরে রাগেতে একটা লাথি মারছি। পরে অনেকটা দূরে গিয়ে পড়ে গেছে, ওইখান থেকে পড়ে আবার আইসা ধরছে। পরে যাক রাগ অভিমান মিটলো, বলছে 15 দিনের ভিতরে তোমার আমি একটা ফোন কিনে দিব, যাও। যাক ফোন কিনে দিব, আমি বাসায় এসে পড়ছি। তখন হ্যাঁ আমার লাগে ফোন কিনছি, 15 দিন পরেই কিনছি। ওই 15 দিন অন্য মানুষের, আমার বান্ধবীর ফোন দিয়ে ওর সাথে আমি কথা বলছি। তো আমার বান্ধবী ওর সাথে কথা বলতো, কথা বলার ফাঁকে আমার স্বামী আমার আর কি বললো যে তুমি একটা পাসপোর্ট করো, পাসপোর্ট করার পরে আমি তোমার বাইরে নিয়ে আসতেছি। তো আমি কি করলাম, আমার বাবা মারে বললাম, আমার বাবা মা আর কি তখন দাঁড় দেনা করে আমার টাকা নিয়ে একটা পাসপোর্ট করে দিছে। তো পাসপোর্টে আমার বয়স কম ছিল, পাসপোর্টের বয়স ছিল মানে যে জন্ম নিবন্ধন এটারে ছিল বয়স হয়েছে মাত্র 18, ঠিক আছে। হওয়ার পরে এখন বয়স আরো বেশি লাগবো। তো একটা আমরা হচ্ছে ইয়া করছে, ওই যে টাকা যে পাসপোর্টের জন্য টাকা জমা দেওয়া হয়, ওই টাকা জমা দিয়ে দিছি সোনালী ব্যাংকে। তো এখন কি হয়েছে, ওই কাগজটা আবার বাদ হয়ে গেছে আমার 5,000 টাকা। তা আবার কি করলাম, দালাল ধরলাম, আমার গ্রামে পাসপোর্ট বানাই দেয় উনি, ধরে পরে উনি আর কি বয়স বাড়াইতে 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 24 পর্যন্ত আনছে। এখন আর সম্ভব না, এখন আর সম্ভব না। ওই পৌরসভা থেকে বইলা দিছে যে এরপরে আর পাসপোর্ট করা যাবে না, এটা সন পাল্টাই আনতে হইবে আপনার গোড়ায় গিয়া, নয়তো আমাদের নামে আর কি সমস্যা হইব। তো যাক গেছে, যাওয়ার পরে উনি কি করলো, দিল পাসপোর্ট বানায়। এখন বাহিরে দিছি, পরে আমার স্বামীরে বলছে ঠিক আছে পাসপোর্ট, আমার শ্বশুরে দিছি। আমারে মিরপুরে নিয়ে ট্রেনিং দেওয়াইছে 21 দিন দিছি। দেওয়ার পরে এখন মনে করেন সবকিছু ওকে হয়েছে। আমার দেওয়ার ফুফাতো দেওয়ারে ফোন দিয়া বলছে ভাবি আপনার সব রেডি হয়ে যাইতেছে, আপনি আইসা পড়বেন। তো যাক গেছে, দেওয়ার পরে ওই কি করলো, মাঝখানটা ফোন করে বলে দিল যে তোমার বাহিরে যাওয়া হবে না, তোমার বয়স কম, পাসপোর্টে তোমার ভিসা দেওয়া যাবে না। তো যাক হইলো না। পরে আমার অনেক কষ্ট লাগলো, রাগ হইলো। তখন আমি আর কি নয়নের সঙ্গ অতটা না সাইডে দিতেছি, মানে ওরা দূরে রাখতেছি। কারণ ওর যে লাইফটা, ওই লাইফে আমি যতটুকু বেশি অতটুকুই বেশি, কারণ ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ওইটার মধ্যে আমি যাইয়া ওর সুন্দর ভবিষ্যৎটা তো আর নষ্ট করতে পারবো না, আমার বিবেকে বাধা দিতেছে। যাক যাওয়ার পরে আর নয়ন আর আমার কোনোভাবে সঙ্গ ছাড়তেছে না, বান্ধবী দিয়া কিংবা আমার বাড়ির পাশে গিয়ে বসে থাকে এরকম। তো যাক যাওয়ার পরে আমার আর কি বাবা মায় কইলো যে ওই তো তোরা বাহিরে নিতে চাইতেছে না, ওই আমার টাকাটা নষ্ট করলো। আমার বাবা মায় আর কি রাগ দেখাইলো। দেখানোর পরে আমি কি করলাম, এই আমগো বাড়ির পাশে একজন ছিল, ওই কইতেছে ও আমি যে কানতেছি, একজনে দেখছে, দেখে কইতেছে তোর পাসপোর্টটা আমারে দে। তো দিছি পরে কই দেখি তুই বাইরে যাইতে পারস কিনা। ওই নিয়ে কি করলো, পাসপোর্টটার মধ্যে বয়স বাড়ায় 25 বছর বাড়াইছে, মনে আরেক বছর বাড়াইছে, বাড়ায় আমার কি করলো সৌদির ভিসা দিল, সৌদি আরব, সৌদি আরব মদিনা হাউস ভিসা দিছে। তো ওইটা আমি বুঝতাম না, তখন হাউস ভিসা কি ভিসা ওইটা আমি বুঝতাম না। তো আমি ভাবছি কি যে আমার জামাই রে আমি রাগ করে দেখামু যে ওই আমার সাথে যে চিটিংটা করছে, পাসপোর্ট করে আমি 3 বার পাসপোর্ট করছি, টাকাগুলো নষ্ট হয়েছে না। তো ওই যেহেতু কিছু নিবো, এই জন্যই তো আমার বাপ মায়ের তো গর্জ করছে। এখন যেহেতু নিবো না, এখন বাপ মার তো রাগ হওয়ারই কথা। তো আমি কি করলাম, ওইখানে বাইরে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে নিছি। 2016 সালে বাহিরে গেছি, 16 সালে। তো যাক 16 সালে কি মাসে গেছি ওইটা আমার সঠিক মনে নাই, 16 সালে গেছি। যাওয়ার পরে ওই নয়ন আমার সাথে কথা বলতেছে, তো আমি স্বাভাবিক কথা বলছি, কিন্তু আমার আর এনের মধ্যে নয়নের নিয়ে মানে ভালোবাসাটা এতটাই এই আমি আর ওরা দেখাইতেছি না, বুঝছেন, যে আমি আমার মতন চলে যাইতেছি। তো নয়ন কি করলো, আমার বলতেছে আমি বলতেছি যে দেখো তোমার সাথে আমার আর এখন সম্ভব না, তো তুমি এক কাজ করো, তুমি তোমার মতন জীবনটা গুছাই নাও। এখন একটা প্রশ্ন আসছে অনেকক্ষণ যাবত নুসরাত, সেটা হচ্ছে যে আপনি নয়ন যাকে নিয়ে বলছিলেন, মানে নয়ন কি আপনি শেয়ার করছিলেন একবার যে আপনি বিবাহিত এবং আপনার একটা সন্তান আছে? না, আমি শেয়ার করিনি। এটা কেন করেননি? আমি শেয়ার করি নাই কারণ আমি ওরে সিরিয়াসলি ভাবে ভালোবাসতাম না। ওকে, না আপনি প্রথমে একটা ছেলের কথা বললেন, ওকে বললেন যে না ওর প্রতি আপনি সিরিয়াস ছিলেন না, এরপরে এই ছেলের সাথে আপনি কথা বলছেন কন্টিনিউ, আপনারা আলাদা বাসা নিতে চাচ্ছেন, এরপরেও আপনি বলছেন আপনি সিরিয়াস না। না, আমি সিরিয়াস না। কারণ আমি বাসায় যখন নিছিলাম তখন আমি কিছুটা সিরিয়াস ছিলাম। যখন আমার স্বামী আমার ফোন দিচ্ছে, ঠিক আছে, বলছে যে তোমার আমি বাইরে নিয়ে আসবো, তখন থেকে আমি আবার ওর প্রতি সিরিয়াস না। কারণ আমি কি ভাবলাম যে ওর জীবনটা অনেক সুন্দর, আমার জীবনটা এলোমেলো না। আপনার কি মনে হচ্ছিল না যে আপনার জীবনটা আপনি আরো বেশি এলোমেলোর দিকে যাচ্ছেন? হ্যাঁ, তখন আমার মনে হয়েছে যে আমি কিন্তু ওর প্রতি দুর্বল হয়ে, নয়নের প্রতি দুর্বল হয়ে পরে আমি সবকিছু হারাইতেছি, এটা মনে হয়েছে। পরে আমি সরে যাইতে চাইছি।
এবং আপনার ভিসা করা নিয়ে কথাবার্তা হচ্ছিল, পাসপোর্ট, এখান থেকে আমরা আবার আমার শুরু করি। পাসপোর্ট ভিসা সব করা ওকে হয়ে গেছে, তো এখন পয়লা বৈশাখ আসছে, আচ্ছা 2016 সালের পয়লা বৈশাখ মনে হয়, আমার আর কি সঠিকটা মনে নাই, কিন্তু 16 সালে এটা মনে আছে। তো পয়লা বৈশাখের দিন নয়ন আর কি বলতেছে যে তোমাদের দেশে যাব, তোমাদের বাড়িতে, ওইখানে আর কি পয়লা বৈশাখের মেলা দেখতে যাব। তো আমি বলছি আচ্ছা তো আসো আসো, ওইটা বলছি, পরে ওই আসছে। আসার পরে আর কি আমরা সিএনজিতে উঠছি। সিএনজিতে উঠার পরে আমার আর কি নয়নের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, যে নয়নের বলছি আমি এক জায়গায় চলে যাবো, তোমার সাথে আর কখনো আমার দেখা হইব না, তো যাই করছি তুমি ভুল টুল হইলে মাফ করে দিও, আমার এই কথা, এছাড়া আর তোমার সাথে কোনো কথা নাই, তুমি এখন চলে যাও। তো ওই আর কখনো যাইবো না, ওই আমার সাথেই থাকবো, আমাদের বাড়ি পর্যন্ত যাইবো। গেছে, যাওয়ার পরে বাড়ি পর্যন্ত গেছে, আমি দূর থেকে আমার বাসাটা ওরা দেখাইছি। দেখানোর পরে ওই দেখলো, পরে বলছি আমাদের এরকম কিছু নাই যা দিয়া তোমার আমি রাখতে পারবো, তো তুমি এর থেকে দূরে থাকাই ভালো, কারণ তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, সুন্দর জীবন আছে। ওইটা বলার পরে ওই নয়ন রে, তো নয়ন আমার পিছ ছাড়তেছে না। এখন সিএনজি দিয়ে আমার ফোন আসছে অফিস থেকে যে আমার কালকে ফ্লাইট, ঠিক আছে কালকে আমার ফ্লাইট, তো আমার কাগজপত্র ওকে করতে হইলে আমার ওইখানে যাইতে হইব। তো আমি কি করছি, ওইখানে যাবো। এখন ওরে আমি কোনোভাবেই আমার সঙ্গ ছাড়াইতে পারতেছি না, ওই আমার সাথে যাইবো। আমি কোথায় যাবো, আমি ঢাকা শহর চিনি না, আমি কোথায় যাইতেছি। তো আমি কি করলাম, হ্যাঁ নতুন বাজার আসলাম, নতুন বাজার আসার পরে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে ওইখান থেকে আমার কাগজপত্র সব ওকে আছে বলছে, আর কালকে আমার ফ্লাইট, আমার এয়ারপোর্ট আসতে হইব ভোরে, ভোরে আমার ফ্লাইট, আমার আসতে হইব। তো আমি কি করলাম, নয়ন রে সবটা বলার পরে নয়নে আর কি ব্লেড নিল, হাত কাইটে ফেলবো, হাত কাইটে ফেলবো, ইমোশনাল ব্ল্যাকমেল। হ্যাঁ হ্যাঁ, যে আমি যাতে বাহিরে না যাই, আর আমি বাহিরে গেলে ওই মরে যাবো, পাগল হয়ে যাবো, আমি যাতে বাহিরে না যাই। আর আমি কেন ওর সাথে প্রেম করে এখন বাইরে যাইতেছি, দেখো আমি বলছি যে এখন আমাদের মধ্যে যা ছিল ছিল, তার বেশি আর কিছু দরকার নাই, কারণ আমরা দুজনেই কষ্ট করুম, কারণ আমার অর্থ নাই, আর আমার সাথে তোমার যাইবো না। এখন আমি আমার যে বিয়ে হয়েছে ওইটা ওরা বলি নাই, আর আমি বলবো কালকে ওরকম কিছু, যে এরপর আর কিছু নাই। তো যাওয়ার পর ওই আমার পিছন ছাড়তেছে না, রাত্রের এরকম করতে করতে 9টা বাজে গেছে, 9টা বাজে আমি আমার বাড়ি গেছি, ওইখান থেকে ওই আমার পিছ ছাড়ে না, আমার বাসায় যাইবো। আর বাসায় নেওয়া তো আমার পক্ষে সম্ভব না, আমার বাবা মাইরা ফেলবো। তো যাক, যাওয়ার পরে আমি আর অনেক বুঝাই সুঝাই পাঠাই দিলাম। আমি বলছি তুমি ভোরে এয়ারপোর্ট আইসা বইরো, যেহেতু তুমি এত পাগলামি করে এয়ারপোর্টে আইসো, আমি চলে যাবো, তো দেখে যাইও। পরে এয়ারপোর্টে আসছি, আমিও গেছি, আমার মা অনেক কান্না করছে, করার পরে আমি চলে গেছি। আমার বাবা গেছে, আমার ছোট বোন গেছে, আমার ভাই গেছে, আমার ছেলে গেছে। তো যাওয়ার পরে আমার ছেলের নিয়ে ওইখানে যাওয়ার পরে নয়ন আর কি দেখা হয়েছে, ফোন দিছে, পরে আমার কাগজপত্র নিয়ে একটা লোক আসছে অফিস থেকে, আসার পরে আর কি কাগজগুলো দিছে, আর নয়নের সাথে দেখা হয়েছে। পরে নয়নরা আমি দেখাইলাম, এটা আমার বাবা, এটা আমার বোন, এটা আমার ভাই, আর এটা হচ্ছে আমার ছেলে। ওই বিশ্বাস করেন, কোনো বাবে বিশ্বাস করেন ওইটা আমার ছেলে। আমি সত্যি কথা, এটা আমার ছেলে। আমার বোনের জিগাও, আমার ভাইয়ের জিগাও। পরে ওরা জিজ্ঞেস, পরে কইছে হ্যাঁ ভাইয়া ওইটা ওর ছেলে, বলছে এটা ওর ছেলে। যাক, বলার পরে তারপরে আর কি অতটা কেয়ার করছে কিনা ওইটা আর আমি জানি না। যাওয়ার পরে ওরে আর কি বললাম যে আমার গার্জিয়ান হয়ে সিগনেচার দিতে। এখন আমার বাবা বলতেছে আমি টিপসই দিব, সিগনেচার দিতে পারবো না। এখন ওই লোকে বলতেছে তো এখন সিগনেচার দিতে পারবেন না, টিপসই ইয়ে আনি কই থেকে। পরে ওরে আমি কইলাম তুমি একটা সাইন দিয়ে দাও গার্জিয়ান হয়ে। পরে ও একটা সাইন দিয়ে দিছে, লেখছে কি পলাশ। পলাশ লেখার পরে পলাশ, পরে আমার বাবার নাম জিজ্ঞেস, ওরা ওই বলছে পলাশ। তো আমার বাপে বুঝতে পারছে যে আমি এর প্রতি অনেকটা দুর্বল, বুঝছেন, ওরা আমি অনেকটা ভালোবাসি, না হইলে তো ওরা এই পর্যন্ত আনতাম না, বুঝেন নাই, এটা আমার বাবা বুঝতে পারছে। তো বোঝার পরে আমার বাবার কিছু বলে নাই, জিজ্ঞেস করছে কে, আমি বলছি যে মনে মন আমার একটা ভালো বন্ধু, এতটুক বলছি। তো বলার পরে যাক গেছে, যাওয়ার পরে ওর কাছে টাকা নাই নয়নের কাছে। পরে বলতেছে আমার কাছে তো এখন টাকা নাই। পরে আমি বলছি দেখো আমার বাবার কাছেও টাকা নাই, তো আমার বিকাশে কিছু টাকা আছে, আমি যে কাজ করে জমাইছি, ওই টাকাগুলো তোমার বিকাশ নাম্বারে ট্রান্সফার করে নিয়ে যাও, আমার তো আর টাকা পয়সা লাগবো না, তুমি বিকাশ থেকে টাকাটা উঠে অগো দিয়ে দিও, আর আমগো বাড়ি পর্যন্ত আমার বাবারে নিয়ে দিয়ে এসো তুমি, আর আমার ছেলেরে বাড়িতে যদি না যাও তুমি ওই পর্যন্ত দিয়ে এসো, এটা বলছি। পরে টাকাটা বিকাশ করে নিল। নেওয়ার পরে আমি আর কি ইমিগ্রেশনে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে ওই আমার বাবা মার সাথে খাবার টাবার খাইছে, খাইয়ে নিয়ে গেছে। ওগো টাকা বিকাশে বার করে আমার হচ্ছে 10:45 ফ্লাইট হয়ে গেছে, সকাল 10:45 ফ্লাইট হয়ে গেছে, আমি চলে গেছি। জীবনে প্রথমবার দেশে বাইরে হ্যাঁ, যাচ্ছেন? প্রথমবার যাচ্ছি। তো গেলাম, যাওয়ার পরে আর কি কিছুই চিনি না বাহিরে, কি অবস্থা। আর আমি তো ইংলিশও পারি না, বাংলাও পারি না। এখন আমার হচ্ছে সমস্যা। তো আমি কি করি, মানে অনেক বাঙালি কিবা যারা পাকিস্তানি ওগো জিজ্ঞেস করি,
আর আমার বইলা দেওয়া হয়েছিল অফিস থেকে যে বাঙালি কেমনে বুঝবা, মানে সবুজ কালার কাপড় পরানো থাকবো, অনেকে তো এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনও কাজ করে, ওইটা দেখলে তো আমার আবার ওইখানে বাহিরে একটা সিস্টেম আছে, যদি আরবিয়ানরা না বুঝে তো বাঙালি এই নিয়ে কথা বলায় বুঝার জন্য, বুঝছেন? মানে আমি যেমন একজনকে বললাম, উনি নিয়ে আসলো বাঙালি, উনি আমার কথাটা বাংলায় বুঝে উনি আরবিতে বুঝাই দিব এরকম। তারপরে আমগো এরকম এরকম বুঝাই নিচ্ছে, তো অনেক মেয়েরা যারা হাউস বিষয় যায় ওগো সিরিয়ালে বসায় রাখে, ইমিগ্রেশনেরই একটা অফিসে নিয়ে বসায় রাখছে। তো আমি অনেক টেনশন করতেছি আর অনেক কান্না করতেছি, বুঝি না কিছু, ভয় পাইতেছি লোকগুলারে দেখে। ভয় পাওয়ার পরে হ্যাঁ ও আমার একটা বান্ধবী হয়েছিল যখন আমি ট্রেনিং দেই মিরপুর দারুসালামে, তখন ওই ওর সাথে ওই আর কি বাহিরে থাকছে আবার গেছে, তো ওরে ফোন দিলাম, পরে বলতেছে ওই আর কি সৌদি রিয়াদে থাকে না, দাম্মাম থাকে, দাম্মাম রিয়াদে থাকে অন্যজন। তো যাক গেছে, তারপরে ওরে আমি ফোন দিয়ে বললাম যে মুনি মন, পরে আর কি বলতেছে যে আচ্ছা তো তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তো যাক যাওয়ার পরে নয়নরে ফোন দিছি এয়ারপোর্টে বইসা, আমার আর কি আমার 12 ঘন্টা ফ্লাইটে দেরি করছে, ফ্লাইট 12 ঘন্টা দেরি করছে, মানে ফ্লাইট পরের দিন দিছে, বুঝছেন? এইটা হচ্ছে দুবাই থেকে, ওইটার আমি জানি না। তো দুবাই এয়ারপোর্ট আমি একদিন ছিলাম পুরা, থাকার পরে আমার কি অবস্থা, আমি খাইতে পারি না কিছু না। পরে অনেক পাকিস্তানি লোক ছিল, হেরা আর কি আমার দেখে, পরে একজন আমার জিজ্ঞেস করছে বাংলায় পাকিস্তানি লোক, আর উনি বলার পর উনি আমার এয়ারপোর্ট থেকে খাবার কিনে দিছে। পরে আমি ওইখানে বসে খাবার খাইছি, জুস খাইছি, কেক খাইছি, বিস্কিট খাইছি, খাওয়ার পরে বসে রয়েছি। পরে উনি আমার টাচ ফোনটা দেখে আমার ওয়াইফাই কালেকশন করে দিছিল এয়ারপোর্টে। তো আমি কি করছি, ওই লোকের মোবাইলটা চাইছি, পরে দিছে, দেওয়ার পরে আমি আর কি বুঝি না বাংলাদেশের নাম্বার কেমনে ডায়াল করে, তো আমি উনিরে দেওয়ার পরে নয়নের নাম্বারটা মুখস্থ, ওই নয়নরে ফোন দিছে। পরে আমি বলতেছি বাবা মারে বইলো আমি দুবাইতে আছি, সমস্যা নাই, চিন্তা করো না, বইলা দিও। তখন আবার আমার বাবা মার কোনো ফোন নাই। তো যাক যাওয়ার পরে আমি আর কি ফ্লাইটে চলে গেলাম, ইয়া করছে সৌদিতে গিয়া আবার ওরে ফোন দিছি যে হ্যাঁ ভালো আছি, ভালো বাসা পাইছি, ভালোই ছিলাম। ওদের ফ্যামিলিতে 3টা বাবু ছিল, আর হাজবেন্ড বাইরে থাকতো, এই কোন জায়গায় জানি ওটা আমি জানতাম না সঠিক, মনে হয় দুবাইতেই থাকতো, আর ওয়াইফ থাকতো বাসায়। তো আমার আর কি আমার ম্যাডাম অনেক ভালো ছিল, কারণ সবসময় একটা কথা আছে, ভালো মানুষের ভালো গুণ গাইতে হয়, কারণ খারাপটা গাওয়া লাগে না, কারণ এটা সবসময় সয় না আল্লাহ পাক। তো উনি অনেক ভালো ছিল, উনি আমার অনেক আদর করতো, উনি আমার হাতে ধরে নিয়ে দেখাইছে আমি কোনটা খামু কোনটা কি করমু। কিন্তু ওইখানে গিয়া নয়নের আমার অনেক ফাফর লাগতেছে, নয়নের জন্য, আমার ছেলের জন্য, বাবা মার জন্য ফাফরে মনে করেন আমি কিছু খাইতেছি না, শুধু কান্না করতেছি। পরে আমি রিটার্ন দেশে আয় পড়বো, নয়ন আমার বলতেছে দেশে আয় পড়ো, বিদেশ থাকা লাগবো না। আমি তো কাঁদতেছি দেখে ওরা ফোন দিছি, ম্যাডামের ফোন দিয়ে আমি বলছি তুমি আমার বাবা মার সাথে আমার একটু কথা বলাই দিও, আমার বাবা মার সাথে কথা বলবো, তাহলে মনে হয় আমার মনটা হালকা হইব। কিন্তু ওই কখন আমার বাবা মার সাথে আর আমার কথা বলাই নাই। আর আমি অনেকের নাম্বার লেখা লয়ে গেছি, ওদের ফোনে ফোন দিছি, কিন্তু ওই জায়গায় দিন থাকলে এনে রাত হয়ে যাইতো, অত রাত্রে তো আর কেউ যাইবো না, আমাদের বাসায় যাইবো না। তো আমি যদি বইলা দিতাম যে টুনি আমার কথা বলায় শুক্রবার ঠিক হয়ে যেত, কিন্তু এনে দিন থাকতো এনে রাত হয়ে যেত, এরকম আর কি ছিল। তো নয়নে আমগো বাসায় আসছে, আইসা দেখছে আমার ফ্যামিলি, আমার বাবা মার সাথে কথা বলছে, আমাকে বাসায় খাইছে। আমি বিদেশ যাওয়ার পরে গুনো আর কি আমাকে বাসায় আসতো বাড়িতে, ওইটা আর আমি জানতাম না জানার পরে আমার মনে অনেক অবস্থা খারাপ হয়েছে, আমি কানতে এরকম অবস্থা, ম্যাডাম গো আর সহ্য হয় না। তো ম্যাডাম আমার কইলো যে, আমি ম্যাডামরা কইলাম যে আমি দেশে যাবো, পরে অনেক রাগ করছে, থাক রাগ করে ভালো ছিল দেখে আমার আবার রিটার্ন দেশে পাঠাই দিছে, 1 মাসের ভিতরে পাঠাই দিছে। আর অনেক একটা সমস্যা ছিল, ওই আমার অনেকবার জিজ্ঞেস করছে, ওর মার বাসায় একটা বাঙালি মেয়ে ছিল, অনেকবার ওর কাছে নিয়ে আমার জিজ্ঞেস করছে যে তোর বয়স কত, মানে আমার অনেক ছোট, তারপর বয়স কম। তো আমি ওরা বলতে পারতাম না, কিন্তু ওই মহিলা দিয়ে কথা কয়তো ওরা আমি বলতাম যে আমার বয়স এত, হয়তো বিশ্বাস করে না তোমার বয়স যে এত, আমার বাচ্চা আছে যে এটা ওই বিশ্বাস করে না। পরে ওই আর কি আমার দেশে কান্নাকাটি করার পরে এমনিতে কিছু করে নাই, ওরকম না, অনেক ভালো ছিল, ওই আমার দেশে পাঠাই দিছে, ওর বাচ্চাগুলো অনেক ভালো ছিল। দেশে পাঠাই দেওয়ার পরে আমি রিয়াদ এয়ারপোর্ট ঢুকছি, পরে আমার এক মানুষ দেখে অনেক ভালো লাগছে, উনি বলতেছে আরবিয়া নয়, উনি আরেকটা বাঙালি আইনি আমার বলতেছে যে ওরা জিজ্ঞাসা আমার বাসায় কাজ করবো নি, আমার মার কাজ করবো নি, আমার মায়ের প্যারালাইজ হয়েছে। আমি বলছি দেখেন আমার অনেক ভালো জায়গায় কাজ করছিল, আমি ওইখানে কাজ করি না, আমি দেশে চলে যাবো, আমি বিদেশ করতে পারবো না, আমার অনেক কষ্ট হয়, ফাফল লাগে, আমি থাকতে পারতেছি না, মনে আর কিছুক্ষণ গেলে আমি মরে যাবো। আমার ম্যাডামে আমার এয়ারপোর্টের মধ্যে দিয়ে গেছে, তো ওরা আমার 1 মাসের স্যালারিও দিয়ে দিছে।
দিয়ে দেওয়ার পর অনেক খাবার টাবার দিয়ে দিছে। তখন আর কি একটু সমস্যা ছিল বলতে কি জানেন, যখন আমি এয়ারপোর্টে ঢুকছি রিয়াদ, অনেক মহিলারা দেখে আমি ঘাবড়াই গেছি। অনেক মেয়েরা ওই বছর ফেরত আইছে বাংলাদেশে, কিন্তু আমি ভালোই আছিলাম, খারাপ না, কিন্তু অনেক মেয়ের অত্যাচার দেখে আমি অনেক ভয় পাইছি যে আল্লাহ, আমি অনুযায়ী কিছুই না, আমার কোথাও মাইরা ফালাই দিলে কেউ জানবই না। এত মানুষের লোকে মানুষের টর্চারিং করে। তো যাক, আমি আমার ব্যাগের সব খাবার দিলাম, খাইলো। খাওয়ার পর আমি বলছি খান, সমস্যা নেই। অনেক মেয়ের 1 বছর রাখছে, স্যালারি দেয় নাই, 200 টাকা দিয়া বলছে বাংলাদেশের 1 বছরের স্যালারি দিছে, 6 মাসের দিছে, এরকম কিছু আর কি মিথ্যা কথা বলা হয়েছে। তখন আমি আর কি চলে আসছি। আসার পরে ওইখানে থেকে নয়নরে ফোন দিছি যে আমি তো চলে আসতেছি। আপনার হাজবেন্ড তখন কোন দেশে থাকতো? লেবাননে। লেবানন থাকতো, আপনি ছিলেন সৌদিতে? হ্যাঁ। আচ্ছা, আমার স্বামী আবার এই জায়গায় বলছিল যে তুমি বাড়ি চলে যাও, 1 সপ্তাহ পর আমি আসতেছি, আমি ভালো হয়ে গেছি, আগের মতন সংসার করবো, এরকম কিছু বলছিল। তো এই যে আপনাকে আসলে দেশের বাইরে পাঠানোর কারণটা কি ছিল, মানে পরিবারের আর্থিক অভাবটা? হ্যাঁ হ্যাঁ, তারপর অতটা বলে নাই, বলছে তুই দেশে থেকে কাজ কাম কর। কিন্তু ওই যে আমার স্বামী আমার দিয়ে পাসপোর্ট করাইলো, এনে আমার অনেক রাগ হইলো যে ওই আমার দিয়ে এত কিছু করাইয়া ওই আমার নিল না, তাইলে আমি ওরে বিদেশ গিয়েই দেখাই দিই, এরকম কিছু আর কি ছিল। তো যাক, গেছি, যাওয়ার পরে আসলাম। আসার পরে নয়নরে ফোন দিছি, একজনের ফোন দাও, ওই এয়ারপোর্টে আগের দিন আইসা শুয়ে আসছিল। ওই আর কি আমার এটা বলছে যে আমি আগের দিন আইসা এখানে শুয়ে রয়েছি, কারণ কয়টা বাজে আমি ওইটা তো সঠিক বলতে পারি না, বুঝেন নি। পরের দিন সকালে আমি ফ্লাইটে নামছি, নাইমা ভোরে নামছি, বাড়িতে 7টা-8টা বেজে গেছে। পরে ওই এয়ারপোর্টে ঢুকে বাড়ি দেখি ওই খাড়াই রয়েছে। পরে ওর সাথে কথাবার্তা বললাম, বলার পরে আমি ওরা বললাম যে আমার কাছে যে টাকা আছে এগুলো আমি কোথায় ভাঙ্গাম বুঝতে পারি নাই, তো ওই টাকাগুলা ওই বলতেছে টাকাগুলো নিয়ে নাও, বাসায় গিয়ে পরে তোমার আব্বুরে দিও, পরে উনি ভাঙ্গাই লইব না, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে টাকা নিয়ে বাড়ি চলে যাও। পরে আমার গাড়িতে উঠাই দিছে। উঠাই দেওয়ার পরে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে ওই এরকম চলতে চলতে আমি আর কি আরো অনেক নয়নের প্রতি দুর্বল হয়ে গেছি। যাক, বাড়ি গেছি, পরে আমার বাপ মা অনেক খুশি, আবার রাগও। পরে যাক কইলো, পরে আমার বাবা একটা কথা বলছিল যে আমি জানি তুই কেন বিদেশ থেকে আয় পড়ছস। পরে আমি বলছি কে রে আব্বা? পরে বললো আর কি আমার আব্বা যে তুই এই পলাশের লেগে বিদেশ থেকে আয় পড়ছস, ডাইরেক্ট আর কি আমার এই কথাটা বললো। পরে আমি মাথাটা নিচু করে আমার বাবার সামনেতে চলে গেছি। চলে যাওয়ার পরে আর কি নয়নে আমাকে বাসায় কয়েকদিন গেছে। যাওয়ার পরে আমার আর কি বাবারে কি বলছে জানি না, কিবা কারে কি বলছে, কিন্তু আমার বাবাই শুনছে কি যে আপনার মেয়ে ওর লগে সম্পর্ক করে, আপনার মেয়ে ওরা অনেক ভালোবাসে এই জন্য। কিন্তু ওই আমার বাসায় গিয়ে আমার মামাতো বোনের বিয়েও খাইছে, আচ্ছা, আমার আত্মীয় স্বজনের সাথে। পরে যাক গেছে, যাওয়ার পরে ওই আর কি মনে করেন এই করলো, গেল গা চইলা। এখন আমার বাবা বলে দিছে ওরে যে আমগো বাসায় গেছে, পরে আমি বিদেশ থাকা অবস্থায় যে তুমি আর কোনোদিন আমগো বাসায় আবা না, আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবা না, যদি তুমি রাখো তোমার আড্ডি আমি ভেঙে গেলাম, এরকম কিছু আর কি বলছিল। বলার পরে ওই চলে গেছে। চলে যাওয়ার পরে এখন মনে করেন ওই আমার সাথে ফোনে কথা হয়, কিন্তু আর আমাকে বাসায় আসেন, আমার বাসা দূরে থাকে, আমার বাসায় আসেন। তো যাক, যাওয়ার পরে আমরা আর কি আমি কাজ করতেছি, ঠিক আছে, শুক্রবারে আমরা বন্ধ পাইতেছি, কিবা কোনোদিন আমি অ্যাবসেন্ট করতেছি, আমরা আর কি প্রতিদিন সপ্তাহে 2 দিন কিবা 3 দিন 1 দিন দেখা হইতেছি। আমাদের মাসের মধ্যে 6 দিন 4 দিন দেখা হইতেছে, মিস নাই, আরো বেশিও দেখা করি আমরা। তেমন করতে 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 আমরা আর কি বেশিরভাগ যাইতাম গাজীপুরে, মিরপুরে, এরকম ওই আমার নিয়ে যাইতো। তো ওইখান থেকে যাইতে যাইতে আমি আর কি ঢাকা চিনলাম। চিনার পরে নয়নের আমার একদিন মনে হইলো নয়নের বাবা মারে আমি দেখবো। তো ওরে আমি কইলাম যে তোমার বাবা মারে আমার দেখাইবা না? বলছে হ্যাঁ দেখাইবো। দেখানোর পরে ওই আমার ওর বাবা মা দেখায় না, ওই আমার কোথায় গিয়ে রাখছে, এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন, ওইখানে নিয়ে রাত্রে রাখছে। রাত্রে 10টা বেজে গেছে। তো বাস দিয়ে যেতে যেতে আমি অনেক দুর্বল হয়ে গেছি। যাওয়ার পরে ওইখানে নিয়ে সারা রাত তো আমার রাখছে। এখন আমি আর ওরে বলতেছি যে তোমার বাবা মার সাথে দেখা করাবো না? ওই বলতেছে যে বাবা মার সাথে দেখা করাবো, বাবা মা বোনের বাসায় চলে গেছে, এখন বাসায় তালা মারা, চাবি আমার কাছে দিয়া যায় নাই, তোমার কি করে নিয়ে যাম, এটা বলছে। এটা বলার পরে আমি আর কি বলতেছি এত রাত্রে আমি ওই কেমনে বাসায় যাবো? পরে ওই বলতেছে তো এক কাজ করো, এই তুমি এনো শুয়ে থাকো, আমি বসে থাকি, তারপরে আবার আমি তোমার করছে সকাল হলে সজাগ করে দিব। আমি এই পরিবেশে কেউ ঘুমায় রাস্তায়? হ্যাঁ, রাস্তায় হচ্ছে কমলাপুর রেল স্টেশন। ভালোবাসা। পরে দেখানো গেছি, যাওয়ার পরে আর কি আমার এখানে রাখলো। রাখার পরে আমি ঘুমাইছিলাম কতক্ষণ, ওইখানে কি আর ঘুমানোর পরিবেশ? চাক মশার কামড়, ওর কাছে কোনো টাকা নাই। এখন আমি চিন্তা করি তোমার কাছে টাকা নাই কে, ওই কাজ করে না, ওইটা আমি জানি না।
পরে আমার ব্যাগে কিছু টাকা ছিল, ওরা টাকা দিছি পরে আমাদের জন্য খাবার কিনে আনছে, খাইছি। খাই আমি বলতেছি এত রাত্রে কেমনে বাসায় যাবো? পরে বলতেছে যে এখন তো কোনো গাড়িও পাবো না তুমি তোমার বাসায় যাওয়ার জন্য, তো আমরা এখানে বসে থাকি, সকালে চলে যাবো। পরে অনেক পুলিশ থাকে না, অনেকে জিজ্ঞেস করতেছে যে আপনারা কেন এখানে বসে আছেন, বুঝতেছে যে আমরা ভাইগে টাইগে গেছি কিনা, এরকম কিছু বলতেছে। তারপরে বলতেছে যে আমরা রংপুর যাবো, তো রংপুর মনে হয় 5:30 নাগাদ ছিল, এরকমেরই হবে। তা আমি আর কি কখনো এই উত্তরবঙ্গের কোনো কথা জানতাম না, আর এইসব তো আমি কখনো যাইনি। আমি এই প্রথম কমলাপুর গেলাম, এছাড়া আমি কখনো যাইনি, টিভিতে দেখছি এতটুকুই। তো যাওয়ার পরে আর কি আমারে বললো। পরে আমরা আসার সময় হ্যাঁ এই একজন পুলিশ থাকে না, ওরা আর কি ফলো করছে আমাদের। ফলো করার পর আমরা ঢাকায় নিচ্ছে আমাদের। পরে ওরা চেক করছে, আমরা চেক করছে, কিছুই নেই আমাদের সাথে, খালি আমাদের 2টা ফোন ছিল। তো ফোন 2টা ওরা রাখে না, আমাদের সাইডে দিচ্ছে। আমি বাসায় চলে আসছি, ওই আমার বিশ্ব রোড পর্যন্ত দিয়ে গেছে, পরে ওই চলে গেছে। যাওয়ার পরে এরকম করে চলতে 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 এর মধ্যে 2018 সালে পড়ছে। 18 সাল আসার পরে আমার স্বামী আর কি, এই যে আপনি ওর সঙ্গে রংপুর যাচ্ছিলেন, এর মধ্যে না রংপুর না, আচ্ছা মানে এই যে বের হয়ে গেলেন, ঢাকায় আসলেন আপনারা, তো এর মধ্যে আপনার হাজবেন্ড আপনাকে একবারও ফোন দেয় নাই? না মানে আপনার একবারও আমি একটু বলি, আপনার একবারও খারাপ লাগছিল না? আপনার একটা সন্তান আছে, আপনার এখনো ডিভোর্স হয় নাই, এইদিকে আপনি আপনার হাজবেন্ড হচ্ছে যখন বললো সে ভালো হয়ে যাবে, তখন আপনি খুশি হয়ে গেলেন। তো আপনি আসলে মানে খুশি হয়ে গেছি, কিন্তু পরে আর ওই আসে নাই, আসেন, এই জন্য চলে গেছেন? হ্যাঁ এই জন্য। আচ্ছা, তারপর আমার কষ্ট হয় নয় যে তুমি মিথ্যা কথা কইরা আমার বিদেশ থেকে আনলা। হ্যাঁ, তারপরে যাই হোক, তুমি আমার হেল্প করতে পারতা বাহিরে থাকার জন্য, তুমি কেন আমার এইগুলো দেখায় নিয়ে আসলা দেশে? আর ওর জন্য আইসা পড়ছে। তখন আমি আর কি নয়নের প্রতি পুরা দুর্বল, ওরে ছাড়া কিছুই দেখি না, কাজ করি ওরই। তো আমার ছেলেটার আর এত আমি গুরুত্ব করি না। তো যাওয়ার পরে আমি আর কি নয়নের সাথে এরকম চলতে চলতে 2018 সালে পড়ছে। এখন 2018 সালে আমার স্বামী বিদেশ থেকে চলে আসছে। আচ্ছা, বিদেশ থেকে চলে এসে এখন আমার স্বামী আর কি 3 দিন পরে আমাদের বাসায় আসছে। আসার পরে 3 দিন পরে আমাদের বাসায় বলতেছে, আমি তখন কাজ করি, মানে এমনি আমাদের যোগাযোগ আছে, নয়নের সাথে দেখা হয়, তাছাড়া আর কিছু না। তারপরে বলতেছে লোকেদের সাথে আমি আর কি বাসায় না কাজে গেছি গে। এখন আমার বাবা মা রাগারাগি করতেছে, তুমি কেন আসছো তুমি বউ পোলা পাইনের কোনো খোঁজ খবর নেও না, এত বছর ধরে তুমি কেন আবার আসছো? পরে বললো যে আমি আসছি, যাই হোক তুমি চলে যাও। পরে আমি আসছি, আমার বাবা মা আসছে, পরে কইছে চলে যাও, চলে যায় না, বৈশা নিছে, বৈশা রয়েছে। আমি আসলে পরে যাইবো, আমার সাথে কথা বইলা বিচার আচার বসাইবো, আমার নিয়ে যাইবো। তারপরে ওই প্রথম বউ বাইরেই ছিল, আসে নাই, ওই জায়গায় অবৈধ হয়ে গেছে, একবারে আসতে হইব, এছাড়া আসতে পারবো না। তো পরে আমি আসলাম, আসার পর ওরে দেখে তো এখন আমার মেজাজ অনেকটা চেতে গেল। আবার আমি অনেক রাগ হয়েছি। রাগ হওয়ার কারণ হচ্ছে যে তুমি যদি আমার খোঁজ খবর নিতে, আমার ভরণ পোষণ দিতা, তাইলে কিন্তু আমি কখনো বিগড়াইতাম না, কিংবা আমি ঘরের বাহির হইতাম না। আমার একটা ভালো জীবন ছিল। কেন আমার সন্তান বাবা ছাড়া হইব, আমার সন্তান মা ছাড়া হইব? অন্যায় আমি আর তুমি করছি, তার বেশি তো আর কেউ করে নাই। একটা বাচ্চায় কেন ভোগ করতেছে, এরকম কিছু আর কি। তখন আমি আরে কইলাম যে বাহিরে যখন থাকো তখন চিন্তা করো নাই বউ পোলাপাইনের ভরণ পোষণ দেওয়ার বেলা চিন্তা হয় নাই? কোনো ঈদে 3 বছরের মধ্যে মনে হইলে দিতা 2500 টাকা, তার বেশি তো একটা টাকাও দিতা না কোনোদিন আমারে। আমার তো ফোন দেওয়ার কোনো রাস্তাও রাখো নাই। আমার ছেলে কিভাবে আমি মরে গেল যে তোমার ফোন দিব, ওই রাস্তাটাও তুমি আমার রাখো নাই, তাইলে কেন এখন করো? পরে আর কি আমার স্বামী বুঝতে পারছে। বুঝার পরে ওই আমার বলতেছে বিচার আচার বসাইছে, নিব, অনেক জামালা হইতেছে। পরে আমি আর কি কইছি যে আমি যামু নাকে, ওই আমার এই 3 বছরের ভরণ পোষণ দিব, তারপরে আমি ওর সংসারে যামু নাকে, কারণ যাইতে হইব, যেহেতু একটা ছেলে আছে, ওর মুখের দিকে তাকায়া জীবনে সব। আপনার হাজবেন্ড তো জানতো না যে আপনি তার সংসার ছাড়াও অন্য আরেকটা রিলেশনে ইনভলভ? না জানতো না। পরে গেছে, যাওয়ার পরে ওরা আর কি বিদেশ থেকে যত টাকা কামাইছে ওগুলো আবার ওর বউর কাছে রাইখাই পড়ছে, প্রথম স্ত্রীর কাছে বিদেশে। কোনো টাকা পয়সা নিয়ে আয় নাই, 10,000 টাকা নিয়ে আসছে, মানে ছুটিতে আসছে 3 মাসে। আপনি কি তার দ্বিতীয় স্ত্রী ছিলেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনি বিয়ের পরে জানতে পারছেন? হ্যাঁ, বিয়ের পরে। বিয়ের আগে জানতে পারলে তো এটা সম্ভব না। ওহো, আচ্ছা। তিনি কোথায় থাকতেন? তিনি বাবার বাড়িতে থাকতো, প্রথম বউ। তো পরে আমি জানতে পারছি, পরে বউর সাথে তোমার সাক্ষাতে দেখা হয়েছে, পরে বউ নিয়ে লেবাননে চলে গেল। আগে বউ গেছে, পরে বউ যাওয়ার 6 মাস পরে স্বামীরে নিয়ে গেছে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে তো ওরা সংসার করতেছে। এখন 18 সালে আইসে এখন দাবি করতেছে বউ পোলাপাইনের, মানে যতদিন আছে 3 মাসের, ওই 3 মাসের জন্যই দাবি। তা আমি একটা কথা জিজ্ঞেস করছি যে জীবনে কিছু ছাড়তে হয়, কিছু পাইতে গেলে কিছু ছাড়তে হয় না? আমি ওরা বলছি যে থাক, আমার ছেলের মুখের দিকে চাই, আমি সবকিছু ছেড়ে দিব জীবনে। তুমি আমারে স্টেমের মধ্যে সিগনেচার দাও যে তুমি আর কোনোদিন বাহিরে যাবা না,
যেই বাহিরে গেলে তুমি আমারে বুঝলা যাও, যেই বাইরে গেলে ছেলের মনে রাখো না, ভরণ পোষণের খবর রাখো না, এই বাইরে যাওয়ার দরকার নেই। এখন আর বাবা মা বলতেছে যে কেন তুমি 1 লাখ টাকা দাও তাহলে ওই বাহিরে যাইবো না। এটা কি আমার দ্বারা সম্ভব 1 লাখ টাকা দেওয়ার মতন? আমি ওর বাবা মারে বললাম যে আমি যদি 1 লাখ টাকা দিই তাহলে আমার আর ভাই বোন কি করবো, এটা বলছি। বলার পরে আর কি উনিরা চুপ করে গেছে। যাক, যাওয়ার পরে আমাদের আর মিল হয় না, মনের ঝগড়াঝাটি হয়। আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এটা নিয়ে ওইটা নিয়ে আসতেছে, আর পুলিশে মিথ্যা কথা বলতেছে। আমি বললো ওর টাকা খাইছি। আচ্ছা, তখন আমার আরো বেশি কষ্ট লাগতেছে। তখন আমি কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ, জীবনে যেই কাজ না করছি ওই কাজের কথা হয় কইতেছে। এমন মানুষ মিথ্যা কথা কয় কি লেগে? সত্যটা বলো তুমি। পরে যাক, বলার পরে বলতেছে না, কিন্তু আমি আমার ফোনটা কি করছি, মানে নয়ন রে ওই ফোন আমার চুরি করে আনিব এরকম কিছু আর কি। তো আমি কি করছি, ফোনটা নিয়ে লুকিয়ে রাখছি আমাদের ঘরের টিফিন নিচে। আচ্ছা, ওই কি করছে, ওই ফোনটা চুরি কইরা, মানে আমি ঘর থেকে বার হয়ে গেছি ডিউটিতে, ওই ফোনটা চুরি কইরা নিয়ে গেছে, মানে আমার স্বামী আর কি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মনে হয় ফোন চালু করছে, পরে নয়না ফোন দিছে, কারণ হয়তো আমার ফোন বন্ধ পাইলে ফোন দিতেই থাকতো। তো মানে ফোন দিছে, ফোন দেওয়ার পরে নয়নের সাথে কথা হয়েছে, ওই নাম্বারটা নিচে কালেক্ট করছে। নয়নের সব সত্যি কথা বলছে, কিন্তু নয়না তো আগে জানতো না, পরে তো আমার ছেলেও দেখছে, আমার বাড়িতে আসছে। এখন তো আর লুকোচুরি করার কিছুই নেই। আমি নয়নটা আবার বলে দিছি দেশের বাইরে খেয়ে আসছে, তো এখন এমন মন দাবি করতেছে কি কও। পরে নয়নে আমার কাছে, তোমার যদি মনে হয় তুমি সুখে থাও তাহলে চলে যাও, আর যদি মনে হয় সুখে নাই তো যাও না, কিন্তু তুমি আমার কান্দায়া যাও না, এরকম কিছু আমি মরে যাবো, এটা হিটা অনেক কিছু। যাক, যাওয়ার পরে চলতেছে আমাদের সম্পর্ক। চলার পরে আর কি নয়নের সাথে কথা বলছে, আমার স্বামী ফোন নিয়ে কথা বলছে। কথা বলার পরে নয়নের সব কথা আবার রেকর্ড করে রাখছে, যাবতীয় সব কথা রেকর্ড করে রাখছে। আমার পরবর্তীতে শোনাইবো যখন দেখা হইব আমার সাথে ওর। তো রেকর্ড করে রাখছে। পরে আর কি আমার নামে অনেক কথা বলছে। তো নয়ন তো আমার বাসায় আসছে, তার চেয়ে বেশি তো আর কিছু জানার দরকার নাই, দরকার আছে? দেখ, আসার পরে নয়নে কথা বলছে ওর সাথে। বলার পরে নয়নে বলতেছে যে তুমি আমার সাথে দেখা করো। তো দেখা করলাম, অনেক কষ্ট করে আর কি ওর কাছ থেকে ফোনটা নিয়ে আসছি, সিমটা উঠাই ফেলছি। তো নয়নে অন্য ফোনে, আমার বান্ধবীর ফোনে ফোন দিয়ে বলতেছেন ফোনটা কোথায়, কার কাছে। তখন তারপরে ওই আর কি আসছে। আসার পরে আমার স্বামী আমার ছেলেটারে চুরি করে নিয়ে গেছে, আমার বাচ্চাটারে চুরি করে নিয়ে গেছে। আমার ডিউটিতে যাইতেছি, তো আমার বলতেছে ওরে, আমার ছোট বোনের বলতেছে যে ওরে একটু আমারতে দাও, আমি একটু আর কি হেরে দোকান থেকে মজা কিনে নিয়ে আসি। এক কাপড়ই, একটা পেন, একটা গেঞ্জি পরানো, ওরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মায়ের খবর দেওয়াতে আমি ডিউটিতে এসে আমার ছেলে নেই, আমার মা বাবা তো পালছে, ওকে অনেক কষ্ট যে নিয়ে গেছে। যাক, গেছে, যাওয়ার পরে অনেক কাঠগোর পরে অনেক মামলা মোকদ্দম কইরা ছেলেটারে আনার পরে নয়ন আর কি এগুলো সবই জানছে, কিন্তু নয়নের কথা ছিল আমি যাতে কোনোদিন এর কাছে আর না যাই। এত কিছু করার পরে, এত কষ্ট দেওয়ার পরে ওর কাছে যার কখনো না যাই। নয়নের কথা হচ্ছে যে তোমার মতন মানুষটা নিয়ে কষ্ট দিচ্ছে, তুমি আর ওর কাছে যাও না, কারণ ওই কোনোদিন আর সুখে রাখবো না। তো আমি ওইটা ভাইবা যাই নাই। না যাওয়ার কারণে ওই আর কি আমার কাছে কিছু দাবি করছে আমার স্বামী, মানে ওই বউর কাছে সব টাকা রেখেছে, এখন বউ কোনো টাকা দিচ্ছে না। না দেওয়ার কারণে ওই কি বলতেছে আমারে যে আমি আরে টাকা দিতাম তাইলে আমার ছেলে দিয়ে দিব, তাইলে ওই আমার ছেলে দিয়ে দিব। তো আমি কি করলাম, আমি বলছি ঠিক আছে যাও দিমু। আমার কানে জিনিস ছিল, পায়ে নুপুর ছিল, নাক ফুল ছিল, একটা চেন ছিল, ওগুলো বিক্রি করে আমি আমার স্বামীরে টাকা দিয়ে দিছি। আর বাবা মা জানে না, টাকা দিয়ে দিছি। কিন্তু আমার স্বামী এনের মধ্যে বলছে কি জানেন, কিছু নেশা আর কি হারে কিনে দিতাম, কিন্তু কোনোদিন আমি নেশা শুয়েও দেখিনি, দেখিও নাই চোখ দিয়ে। আনারে কিনে দিব কি করে? পরে আমি কেমনি কিনবো, মানে আমার কথা হচ্ছে ওই যদি আমি ছেলে না দে, এগুলা কিনে না দেই, তাহলে ছেলে কোনোদিন আমার দিত নয়, ছেলে বিক্রি করে লাইবো, এরকম বলছে। এর আগে নেশা করতেন? ওই যে বলছি না, হ্যাঁ নেশা করতো। তাই আমি ভাবছি বাইরে গিয়ে মনে হয় ভালো হয়ে গেছে, বুঝেন নাই, কিন্তু বাহিরেও নেশা পাওয়া যায়। আচ্ছা, ওইটা আমি আর জানতাম না। তো যাই হোক, পরে আমি এগুলো আমি কেমনি কিনবো, জীবনে দেখি নেই, জানি না। যাই হোক, যাওয়ার পরে ওই আর কি মনে করেন ইয়া করছে, বলে দিছে। তো এখন আমার তো ওইটাই করতে হইব, ছেলে ফেরত আনতে গেলে। এখন ঘরে আহি কাজ কইরা পাগলের মতন হয়ে গেছি। বাপ মার কান্না দেখা, বোনেরা কান্দে, ভাই কান্দে, হেরা তো ছোট ছোট পালছে ছোট থেকে, হেরা কষ্ট বেশি না। এখন হেরা খেলতে লইয়া এখন কান্দতেছে। আমার মা খাওয়ার ছাইড়া দিছে, কাজ করে খালি কান্দে। আমগো ঘরের অবস্থা খুব খারাপ। পরে কি করি, এইটা একটা কথা বলে মানুষটা যে যত পালা জিনিসের যন্ত্রণা বেশি থাকে, সে পালা জিনিসের জ্বালাটা বেশি। পরে কি করবো, এখন তো আমারই কিছু করতে হইব। পরে ওই টাকা চাইছে, টাকাও আমি জিনিসপত্র বিক্রি করে অনেকগুলো টাকা নিছি, প্রায় এগুলো বিক্রি করে 15,000 টাকার মতন নিছি। নেওয়ার পরে এই 10,000 টাকা দিয়ে ওই নেশা কইছে, নেশা কিনে দিব, আর 5,000 টাকা ওরা ক্যাশ দিতে হইব। ওই যেগুলোর দাম কইছে এই মনেরই মনে হয়, আমি আর অনুমান করি নাই। তো এমনি খুঁজতেছি আর রাস্তায় রাস্তায় কানতেছি। পরে এমনিতে আমার একটা খালাতো ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে।
ও আবার রিক্সা চালায়, অটো রিক্সা গুলো আছে না ওগুলা। পরে আমি ওরা সব কইলাম ভাই এমন এমন, কইলাম তুই আমার কি আইনা দিতে পারবি, যেহেতু গাড়ি ঘোড়া কেউ চালায় তার মানে কালেক্ট থাকতেই পারে। দিছি পরে হ্যাঁ কি করছে গিয়া আনছে পরে আমি এইগুলা আমি নিয়ে ওরে এয়ারপোর্ট আইসা একটা হোটেলের মধ্যে দিছি, আর আমি সারা রাস্তা কাঁদছি। আপনার সন্তানকে এরপর আপনি নিয়ে গেছিলেন? দেয়নি? না দেয়নি, সারা রাস্তা আমি কাঁদছি যে আমার কপালে কোনোদিন সুখই ছিল না, আমি শুধু শুধু সুখের পিছনে দৌড়াইছি। নুসরাত, আমরা আর খুব একটা সময় পাবো না, আমরা অল্প কিছুটা সময় আমাদের হাতে আছে, এর মধ্যে আমরা গল্পটা শেষ করব, বাট তারপরেও আপনাকে আমরা যত সম্ভব সুযোগ দিতে চাই। তো এরপর কি হলো? আপনার হাজবেন্ড হচ্ছে সে আবার দেশে এসে নেশা করা শুরু করলো, আপনাকে নিতে চাইলো না। আপনার সন্তানকে এরপরে কতদিন পরে পাই? নেওয়ার কারণটা হচ্ছে এইটা যে যতক্ষণ আর ফিজিক্যালি দরকার আছে ততদিনই আমার দিয়া পোষাইবো, পরে আবার ওই চলে যাবো 3 মাস পরে, পরে আমার জায়গাটা আবার জেনেছিল ওই নিয়েই থাকবো। তো কি করলো, ওই আমি নেশা কিনে নিলাম, নেওয়ার পরে আমি সারা রাস্তা কানলাম যে ওই কি আমার পুলিশ দিয়ে ধরাই দিব, ওই কি আমার কিছু করতে চাইতেছে। এগুলো জানার পরে এখন তো মনে করেন ও আমার কিছু একটা করবো, তো এরকম ভাইবা। তারপর আমি কইছি নেই কি করবো, আর জীবনটা তো নষ্ট জীবন, আর কত নষ্ট করবো মানুষ। পরে নিয়ে একটা হোটেলে দিলাম, দেওয়ার পরে ওই এগুলো নেশা সারা রাত খাইলো, আর আমার লগে অনেক কথা কইলো, আমি বইয়া রইলাম। আর মোবাইলে টাকা বইরা আনছে 2000 টাকা, আমি জানি না, ওই টাকা দিয়া নয়নের ফোন দিয়া লাইনে রাখছে, সারা রাত কথা কইছে, ওগুলো নয়নে শুনছে, ওগুলো আমি জানি না, কিছু জানি না। নয়নের শোনানোর পরে নয়নেরও মনে হয় কষ্ট লাগছে, কিন্তু এন কিছুই খারাপ ছিল না, যেটা বলতেছি সবটাই সত্য, কারণ আমি চাই না মিথ্যা কথা বইলা কেউ কষ্ট পাক। পরে আমি সকালে ওর কাছ থেকে আমার ছেলে চাইছি, আমার শরীর অনেক দুর্বল, মনে হয় আমি আর হাঁটতে পারবো না, না খাওয়া না তেল পানি না গোসল এরকম ছেলের সঙ্গে। তো আমি কি করলাম, নয়নের ভালোবাসা তখন একদম সারি, মানে ছেলের জন্য ঘুরতেছি। পরে ওই বলতেছে যাও ছেলে মুখ জাকাত নিয়ে আমার ভাই দাঁড়ায় আছে, তুমি ওইখান থেকে নিয়ে যাও। আমি গেছি পরে না মিশা কথা। পরে ফোন দিছি পরে বলতেছে যে এখন তুমি আমার 1 লাখ টাকা দিবা, এখন তোমার ছেলেটা দিয়ে দিব। আপনার হাজবেন্ড? হ্যাঁ, নাহলে বিক্রি করে দিব। আচ্ছা এখন আপনি আমার একটা কথা কন, এর যে আমি একবার টাকা দেওয়ার পরে যদি হ্যাঁ আমার এরকম করে ঘুরাইছে, তারপরে কি আমার ওর প্রতি আর বিশ্বাস থাকলো? আর নিজের ওয়াইফ রে এত নিচে নামাইতে পারবো, এটা তো অসম্ভব। যাক গেছে, যাওয়ার পরে আমার অনেক রাগ হইলো। রাগ হওয়ার পরে আমি কিছু আমাদের বাড়ির মানুষ দেখলো, দেওয়ার পরে আমার মামতো ভাই মামা হেরা প্ল্যান করলো যে তুই কহে টাকা দিবি, বাড়ির সামনে আইতো, আসে নাই ওর বাড়ির সামনে, আমাদের বাড়িতে ধরেন 15 মিনিটের রাস্তা এতটুক দূরে হয়ে দাঁড়াই রয়েছে। পরে আমি আমার মায়ের নিয়ে গেছি, ওরা অটো দিয়ে গেছে পরে ওরে ধরছি পরে আমার ছেলে ওরা আর কি জোরাজুরি করার ক্ষেত্রে গিয়ে একটু মাঠটার খাইছে আর কি। মাঠটার খাওয়ার পরে ওরা আমি ইমার্জেন্সি ভর্তি করে চিকিৎসা করাইছি। পরে হ্যাঁ যে আমার ধাম করে একটা লাথি মারলো, জ্ঞান ফিরছে। পরে আমি প্লটের মধ্যে পড়ে গেছি, পরে চিল্লাচিল্লি করতেছে। পরে ডাক্তারের সার্টিফিকেট চাইতেছে, আমার নামে মামলা করবো। ডাক্তারে কি সার্টিফিকেট, আপনার যে মেয়ে বাঁচাইছে এটাই বেশি, আপনার মতন লোকের বাঁচানোর কোনো দরকার নেই। পরেও ছেলে দেয় নাই। পরে হ্যাঁ আমার নামে মামলা করছে, আমার বাবা মা মামলা করে না, হ্যাঁ করছে আমার নামে মামলা করার পর আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। তারপরে কি করলাম, নয়নরে ফোন দিলাম। পরে নয়ন বলছে যে বাসা, আমি নয়নরে বলতেছি মনে আমার নয়ের কাছে যাইতে হইব, আর নাই তো কোনো দিকে যাইতে হইব, ঠিক আছে, এছাড়া কোনো অপশন নাই। পরে পুলিশ আসছে, পরে আমার দেখার পরে ওরে এমন জোরে একটা থাবড়া মারছে আমার মানে স্বামীরে, বলছে যাই মানে একটা খারাপ ভাবে বলছে যাই তুই কে রে এরকম একটা মেয়েরে পাইয়া এই মেয়েরা এরকম করতেছ। তারপরে আমার বাবা আবার মুক্তিযোদ্ধা। আচ্ছা, তো এইভাবে এই জিনিসগুলো কতদিন চললো? এরকম 18 সাল চলতেছে, এরকম চলতেছে 18 সাল চলতেছে। আপনার বিয়ে হয়েছিল কত সালে জানো? এই 12 সালে। 2012 থেকে 2018 সাল। হ্যাঁ। অবশেষে কতদিন পরে আপনি সন্তানকে পাইলেন? না, বোনের মাসখানিক চলছে, পরে আমার ছেলের অবস্থা অনেক খারাপ বানাই দিছে। তো উনি তো দেশে একাই থাকতো, এই সন্তান ওনার কাছেই থাকতো? না, ওনার কাছে থাকতো না, ওনার সৎমার কাছে রেখে আসছিল। আচ্ছা, অনেক দূরে, যাতে আমি ওই জায়গায় না যাইতে পারি। তো পরে যাওয়ার পরে মামলা হওয়ার পরে আমি বাড়ি করে থাকতে পারি না, আমার বাবা মা থাকতে পারে না, ওই টাকা দিয়ে একটু পরে বউতে টাকা আনে, একবার করে পুলিশ আনে, এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, কারণ আমার বাবার মাথার আর এইটা ছিল না যে হয়তো মুক্তিযুদ্ধ হয় যে কোনো কিছু করতে পারে, কিন্তু কিছু করে নাই, এতটা খেয়াল নাই, বয়স হইতেছে। তারপরে দেখ গেছে, আমি নয়নরে বললাম, বলার পরে নয়ন বললো যে এখন কি করবা দেহ। পরে আমি বললাম যে তুমি আমার নয় নেও, আর নাই তো আমি কোন দিকে চলে যাই, আমার পিছ ছাইরা দাও, কারণ আমার এই জীবনটার মধ্যে তোমার জড়ানোর দরকার নেই। পরে নয়ন অনেক কান্নাকাটি, অনেক অবস্থা খারাপ, নয় এখন আমার নিতে হইব, নাহলে নয়ন বাঁচবো না। পরে আমার নিয়ে গেল, বলতেছে তুমি মুখ জায়গায় আসো, আমি তোমার নিয়ে যাইতেছি, তুমি আমার বোনের বাসায় থাকবা গাজীপুরে, 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে হইব। তারপরে ঠিক আছে তো চলো। গেছি, ফোনটাই শুধু সাথে ছিল, গেছি।
যাওয়ার পর আমার খালাতো বোনের বাসায় ছিলাম, ওইখানে থাকলাম 1 সপ্তাহ। থাকার পর ওর সাথে কথাবার্তা বললাম। ওইখান থেকে আইসা আমার নিয়ে গেল গাজীপুরে, ঢাকা থেকে আইসা গাজীপুরে নিয়ে গেল। গাজীপুরে আমার খালাতো বোনের বাসা থেকে নিল, নেওয়ার পরে আমগো যাইতে যাইতে অনেকটা রাত হয়ে গেছে, এই 9টা বেজে গেছে এরকমেরই। তো নেওয়ার পরে ওর বোন আর কি আমাদের হাত পা ধোয়াইলো, আমার জিজ্ঞেস করলো কথাবার্তা, আমিও কথাবার্তা বললাম। বলার পরে আর কি হ্যার বোন খাবার দিল। পরে ওই পরের দিন চলে আসছে। আমি আর কি ওর মামির সাথে ঘুমাইছি। মামি হচ্ছে ওর বোনের শাশুড়ি, আপন মামি আর কি শাশুড়ি। পরে যাক ঘুমাইছিলাম, সকালে হ্যাঁ চলে গেছে অফিসে। তো আমি উঠছি পরে ওর বোনও কিন্তু আমার কিছু কয় নাই, ঠিক আছে, ওর সম্পর্কে কিছু বলে নাই। না বলার কারণে আমিও কিছু জিজ্ঞেস করি নাই। তো আমি চুপচাপ আমার যেভাবে থাকার ওইভাবেই আসি। তো এর মধ্যে আমার বাড়িতে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। আমার বাবা মায়ের মামলা দিয়া ঘরে থাকতে পারে না, মানে আমার স্বামী। তো এর মধ্যে থাকতে পারে না। তো একজন আমার বাবারে শিখাই দিল, আপনি কেন দৌড় পারেন নিজের বাড়ি ঘর ছাইরা, আপনি কেন পুলিশের হয়রানি হন, আপনি আপনার সার্টিফিকেট নিয়ে থানায় চলে যান, যাওয়ার হেনে হইব, নইলে আমাকে ফোন দিয়েন। পরে গেছে পরে থানাতে গিয়ে নিষেধ করে দিছে। আমার বাপেও মামলা করে দিছে, জিটি করে দিছে। এখন তো আমার খোঁজ খবর, আপনার পরিবার আপনার দিক থেকে মামলা করে? হ্যাঁ মামলা করে দিছে। আপনাকে কি মামলা দেওয়া হয়েছিল? মানে আমার মামলা দেওয়া হয়েছে যে আমার অনেক টর্চার করছে, ভরণ পোষণ দেয় নাই, এই কারণে আর কি আমার আপনার হাজবেন্ড আপনার নামে যে মামলা দিছে, আমি হ্যাঁ অনেক টাকা পয়সা খেয়েছি, বুঝছেন, বিদেশ থেকে টাকা পাঠাইছে, ওগুলো আমি খাইছি। খাওয়ার পর আমি আমার ছেলেরা গায়েব করে লেছি, এরকম কিছু। কিন্তু কোনো মায় কোনোদিন পারে না সন্তান কাঁদাই দেন, কারণ হ্যাঁ আগে কানবো, তারপর সন্তান অবশেষে কি হলো না। তারপরে গেল, যাওয়ার পরে এখন আমার বাবা মামলা করে দিছে, আবার জিটিও করছে আমার ছেলের আর আমার নামে। যদি আমাকেও কিছু হয় তাহলে আমার স্বামী এটার দায়ভার, ঠিক আছে। তো যাক গেছে, এগুলো আমি আর কিছু জানি না। এখন আমার বাবা মা ফোন দেয়, আমার মোবাইল বন্ধ। তো পুলিশে গিয়ে হেরা আরো মানে আমার স্বামীরে বেশি টর্চার করতেছে, তুই আর মেয়েটার মাইরা ফেলছস। তো পরে নয়নের বোন আর কি এমনিতেই অনেক কিছু জিজ্ঞেস করছে, এনে বলা হয়েছে নয়নের বোন, নয়নে আমার বলছে বলবা যে আমার তোমার বাবা মা মরে গেছে ছোটবেলা রাইখা 1 মাসের, হ্যাঁ না 3 মাসের রাইখা তোমার মা মারা গেছে, আর তোমার বাবা অন্য জায়গায় বিয়ে করছে, তোমার হচ্ছে 2 বোন 1 ভাই, এরকম কিছু বলতাম, ঠিক আছে। তো আমি আর কি এরকম কিছুই বলছি, ওই যেমন যেমন বলছে। আবার আমি বলছি এন যে মিথ্যে লুকাইতেছে, এন যে সত্যটা লুকাইতেছে, ওরা যদি জানতে পারে তাহলে কি কষ্ট পাইবো না? ওই বলছে এমন কিছু আমাদের মধ্যে হইব না যে ওরা জানতে পারলে আবার কষ্ট পাইবো, তুমি অন্তত পক্ষে বইলো না, পরে যদি জানবো কিনা এরকম কিছু হয়, আবার আমার বলে নাই। তো যাক, যাওয়ার পরে আমি গেলাম ওর বোনের বাসায়। তো এখন খাইতেছি, থাকতেছি, চলতেছি, আমার অনেক মন খারাপ। তো হের বোন বলতেছে যে বাড়ির জন্য মন খারাপ, তো আমি এরকম কিছু বলি না, চুপচাপ থাকি। তো একদিন হ্যাঁ আর কি আসলো, আসার পরে শুক্রবার পড়লো, শুক্রবারে আসছে। আসার পরে হ্যাঁ শুক্রবারে না, শুক্রবারে পয়লা বৈশাখ পড়ছে। পয়লা বৈশাখ পড়ার পরে ওই আর কি বলছিল বিকেলে এসে আমারে আর ওর মামতো বাইরে ফুচকা খাওয়াইবো, ছোট আর কি ফুচকা খাওয়াইবো। তো আর আসে নাই। তো আমি সন্ধ্যাবেলা ওরা ফোন দিলাম যে আসো নাই কেন। পরে ওই রাত্রে আর কি চলে আসছে, রাত্রে 1টা বাচ্চা ফুচকা নিয়ে আসছে, কিন্তু অত রাত্রে আর আমি খাইটাই নেই, ঘুমাই গেছি, ডাকছে শুনি নাই। ওরা নিয়ে আবার ওই রাখছিল। যাওয়ার পরে আর আর কি এই বোনের তো আমার আর কি সকালে উঠলাম, ব্রাশ করবো, আমরা ফ্রেশ হইতেছি, আর বাবা মা আইবো আর কি শনিবারে সকালে বিয়ে, বিকেলে বিয়ে, সকালে আসবো বাবা মা। তো আর বাবা মা আসার সময় ওই আমার পিছনের দাঁড়ায় আছে, আমি ওর আর কি সামনে মানে বসে আছি এক জায়গায়। তখন তো আর বোনে ডাক দিল, এই রাব্বি এদিকে শুই না যা। তখন আমি ভাবলাম যেন রাব্বি নামের কেউ তো নাই, পিছনে তাকাইলাম, এই স্যার আর আমি কেউ নাই। তো গেল, আমি চুপ করে রইলাম। যাওয়ার পরে কি বলছে শুনে আসছে। আসার পরে আমি আর কি ওর আপার সাথে একলা হয়েছে, পরে জিজ্ঞেস করলি আপা আপনি রাব্বি বলে কারে ডাক দিলেন? পরে বলতেছে কে তুমি চিনো না? বলছি না আপা। কয় তুমি সত্যি কিছু চিনো না? আমি বলছি না আমি কিছু জানি না, ইয়া করছে চিনি না। কয় আমি তো আমার ভাইয়ের ডাক দিছি রাব্বি বলে। আমি কি কর হ্যার নাম কি রাব্বি? এর নাম হচ্ছে শাওন আর হচ্ছে পলাশ। কয় তোমার একটা ডাক কইলাম। কইছি আমি তো এতদিন এটাই জানি। কয় না ওরে আমরা ডাকি রাব্বি, আর ওর নাম হচ্ছে নয়ন, স্কুলে দেওয়া আছে নয়ন। এই আমি ওর নাম জানলাম। যাক, নাম জানার পরে ওর বাবা মা আসছে, ওর বাবা মায়ের ওর বোনে বলতেছে সালাম করার, সালাম করলাম। ওরা দেখলো ভালো লাগছে, 1 সপ্তাহ দেখলো ভালো লাগছে। পরে ওরা নিয়ে আর কি বিকেলে বিয়ে হইলো। বিকেলে বিয়ে হয়েছে পরে ওই নয়ন আমার বলতেছে যে তোর মতন তুই থাক, আমার মতন আমি থাকি। তখন আমি ভাবলাম যে এরকম কে পরিবর্তন, হঠাৎ করে নয়নের পরিবর্তন। হ্যাঁ হঠাৎ করে। আপনি যখন হচ্ছে জেল মামলা এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত ছিলেন, তখন এর মাঝখানেই নয়ন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ তারপর না মানে আমি তো আর বাসায় যাই নাই, বাসা থেকে আসছি পর আর যাই নাই। তো নয়নের সাথে বিয়ে হয়েছে পর আমার সাথে ওই না খারাপ ব্যবহার করতেছে। তখন আমি ভাবলাম যে আচ্ছা তোমার মধ্যে এই পরিবর্তন কেন?
তুমি আমার সাথে তো প্রেম করা বিয়ের আগে, একদিন আগেও যদি করতো তাহলে হয়তো আমি তোমার কাছে আসতাম না। এরকম কেন তোমার আচার আচরণ? পরে আমি বিয়ের দিন ওর বোনের বাসায় ছিলাম, রবিবারে সকালে চলে গেলাম, ওই আমার সাথে পুরো রাস্তা গেল ভালো মোটামুটি। তো যাওয়ার পরে ওর বাবা মার সাথে মানে ভালো করে ওই ব্যবহার করে না, মানে বাবা মার সাথে কিরকম ব্যবহার করে, যেমন মানুষ খারাপ ব্যবহার করে তার চেয়েও বেশি খারাপ। একটা মানুষের সাথে তো মুরব্বী এত খারাপ ব্যবহার করা যায় না, তাই না? তো যাওয়ার পরে আমি আর কি বললাম যে আচ্ছা, এই বাসার কাছে গেলাম, মানে এটা হচ্ছে বাসাবো হচ্ছে এই হ্যাঁ অফ কলোনি। তো যাওয়ার পরে আমার আর কি আর বাবা মার সাথে পাঠাই দিছে, ওই পরে আসবো। তো আমি ওর বাবা মার সাথে আসছি, পরে সবাই আমার দেখতে আসলো। ওর বাবা মা আমার গোসল করানোর জন্য বললো, তো আমি গোসল টোসল করলাম, ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে বসছি, ওই আসছি। আসার পরে আমি ওর পায়ের নিচে বসছি, বড় ওই আমার বলতেছি কে এখান থেকে ওঠ, এরকম কে তোমার ব্যবহার, এরকম থাকে, তুমি এরকম ব্যবহার আমার সাথে আগে করো না, এখন করো কেন? বলতেছে এখান থেকে সইরে বসো, তোমার মতন তুমি থাকবা, আমার মতন আমি থাকবো। পরে আমি ভাবলাম কি যে আমার মতন আমি থাকবো, তাহলে তুমি বিয়ে করলা কেন? আমারে প্রেম পর্যন্তই থাকতো আমাদের সম্পর্কটা, বিয়ে পর্যন্ত আসার কোনো দরকার ছিল না। তো যাক গেছে, যাওয়ার পরে ওই আর কি মনে করেন এখান থেকে আমাদের সংসার চলতেছে আমাদের মধ্যে। সঙ্গে না না, নয়নের সাথে। আচ্ছা, নয়নের পরে বিয়েটা কবে হয়েছিল? 18 সালে, এই পয়লা বৈশাখের পরের দিন। একটু এখানে আমাকে আসতে হবে। নয়নের সাথে বিয়ে হয় 2018 সালের পয়লা বৈশাখের পরের দিন হচ্ছে বিয়েটা হয়। হ্যাঁ, শনিবার। এর আগে কি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ডিভোর্স হয়েছিল? না না না, হয়নি। তো তাকে কি জানিয়েছিলেন আপনি বিয়েটা করার আগে? না না না, জানাইনি। এই কাজটা কেন করলেন? এই কাজটা কেন করছে ওটা বলতে পারবো না, কিন্তু আপনার কি মনে হয় না এটা অন্যায়? না না, এনে আমি না, এটা কি আপনার মনে হয় যে এটা আপনার অন্যায় হয়েছিল? হ্যাঁ, অন্যায় হয়েছে। ভুল করছেন? হ্যাঁ, ভুল করছি। তারপরে তখন আর কি এগুলো মাথায় ছিল না, কারণ আমার স্বামীও তো আমার সাথে কম করতেছে না ওগুলোতে। আমার তাহলে আপনার স্বামীর সঙ্গে আপনার পার্থক্য থাকলো কোথায়? দুজনই তো একই ধরনের মানুষ। না, পরে যাওয়ার পরে আর কি আমার বাবা মা, আমি ফোন খুলছি ওই ইয়াতে গিয়ে, ওই বাসায় গিয়ে ফোন খুলছি, খোলার পরে সাথে সাথে আমার মোবাইলে ফোন আসছে। আসার পরে আমি আর কি ফোনটা ধরতে পারি নাই, নয় না আমার হাত থেকে ফোনটা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আর ফোনটা ধরি নাই। যাই হোক, বাড়ি থেকে ফোন দিচ্ছে দেখে ভাবছে হয় আমি সব বলে দিলে বাড়িতে আমার বাবারে, পরে তো আমার বাবা ওরা এসে ধরবো, এই জন্য বয়েতে চাক গেছে। যাওয়ার পরে নয়নের মোবাইলে আমার ছোট বোন ফোন দিছে, 3 নম্বরটায় ফোন দিয়ে ওরা বলতেছে ভাইয়া আপনার সাথে যদি আপু থাকে আপুরে তাড়াতাড়ি ফোনটা দেন। বলছে কেন? যে বাবা স্টক করছে, আমার বাবা স্টক করছে। নয়ন বলতেছে ডিউটিতে ছিল, তো নয়ন আসলো বাসায়। আসার পরে বলতেছে তোমার একটা কথা বলবো, তুমি ছাদে আসো। বলতেছে কেন ছাদে যাবো, এনেই বলো তুমি। তবে বলতেছে আসো ছাদে আসো। তো গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখলাম যে ওই বলতেছে যে মন আমার তোমার ছোট বোন ফোন দিছিল মুখে, তো এখন তোমার বাবা স্টক করছে, তোমার বাড়ি যেতে হইব। পরে ওর বাবা মা আমার বাড়ি যেতে দিব না, আমার গার্জিয়ান আইলে পরে বাসায় যেতে দিব। তো কি ভাবলো যে আমি কি বলবো, আমার বন্ধুর বাসায় তোমার নিতেছি এটা বলে আমার বাড়ি থেকে বার করবো, তুমি তোমার বাড়িতে চলে যাবা। আর এদিক দিয়ে আবার আমার চেয়ারম্যান ফোন দিছে, আমাদের বাড়ির মেম্বার চেয়ারম্যান ফোন দিছে যে তুমি কোথায় আছো, তুমি এনে আসো। আমি বলছি যদি আমার ওই কিছু করে এটা রিস্ক কে নিবো। ওরা বলছে যে আমরা নিব, মানে ওরাও হয়রানি, পুলিশও হয়রানি হয়ে গেছে। এখন ওরা এটা একই জিনিস আপনার সঙ্গে এখানেও হলো, রাইট? না, তারপরে চলতেছে, চলার পরে এখন হ্যাঁ আমার উপরে হাত তোলে। আমি কিছু বলি না, প্রতিবাদ করি না, আমি একটু রাগ রাগ হয় আমার, তখন আমি আর চুপ করে যাই। আমার এই কষ্ট ছিল যে আমারে বলছে যে কোনো দিন আর কান্দাইবো না, অথচ আমি প্রতিদিন কান্দি, প্রতি রাত্রে কান্না করি। এখন তো ওর সাথে আমার এত তফাৎ হয়ে গেছে যে ওই আমার মুখটাই দেখতে পারে না, আমার সেওয়াটা ওই বাড়াইতে চায় না, আমার কোনো কথা ওই শুনতে চায় না। ওই রাত্রে কইরা বাসায় আসলে আমি যদি জিজ্ঞেস করি কেন বাসায়, কোথায় ছিলা, এরকম কোনো কথা ওরা আমার জিজ্ঞেস করা যাবে না। বলতেছে তোর মতন তুই থাক, আমার মতন আমি থাকি। যাক গেছে, আমি শুধু একটা কথা ওরা বলছি, তাহলে কেন বিয়ে পর্যন্ত আগাইলা? প্রেম পর্যন্তই থাকতো, ভালোবাসা পর্যন্তই থাকতো এটা। পরে যাই হোক গেছে, যাওয়ার পরে নয়ন আর কি এখন বেশিরভাগ বাসায় থাকে না, বাহিরেই থাকে। রাত হলে শুধু বাসায় আসে, রাতের 11টায় 12টায় 11:30 এরকম, মানে বাসায় আর আসে না ঠিক মতন। তো এখন ওর বাবা মা আমার কষ্ট দেখে। ওর বাবা মার একটাই কথা, ওর বাবা মা কিছু বলতে পারে না। আমি যদি বলি যে আপনার ছেলেরা কিছু বলেন, তখন বলে কেউ হইতে কম না, কিন্তু ওই আমার প্রথম মানে
কথাগুলা বলতো কিবা মারতো কিবা অনেক রাগ দেখাইতো, তখন আমি উত্তর দিতাম। এছাড়া আমার একটাই দোষ ছিল যে ওর সাথে কথা বলার, আমি মানে কথা বলার পরে ওরে মানে জিজ্ঞেস করতাম, এইটাই আমার অন্যায় ছিল। ওরে জিজ্ঞেস করানো যাইবো না, আমার বাবা আমার থাকতে হইব। তো যাক, যাওয়ার পরে চলতেছে এরকমেরই চলার পরে আমি দেখতেছি না আমার কোনো দিক নাই। পরে আমি নয়নের আর্থিক অবস্থাও দেখি, নয়নের অবস্থা খুবই খারাপ। ওদের বাড়িতে কোনো বাড়ির জায়গাটা ছাড়ার কোনো জায়গা নাই, আর ঘর দুয়ার নেই। ওর বাবা মার কষ্ট আমার তো আর সহ্য হচ্ছে না, কারণ ওই একটা ছেলে হইয়া বাবা মার এত বড় কষ্ট কি করে দেখে, আমার তো পক্ষে অসম্ভব দেখা। আমার বাবা মা অনেক কষ্ট করছে, কিন্তু আমার মেয়ে হয়ে আমি যতটুকু ওদের লাগে যুদ্ধ করার ততটুকুই করছি। ঠিক গেছে, যাওয়ার পরে আমি চিন্তা করলাম যেহেতু নয়ন আমার সাথে এরকম করে, নয়ন রে আমি বললাম যে আমি বাইরে চলে যাই। আবার নয়ন বলছে ঠিক আছে তো যাও, ও যাও। তখন আমি বাইরে যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিলাম। এবার কোথায় যাব? মালয়েশিয়া। আপনার সন্তানটা কোথায় ছিল? আমার বাবার বাসায় ছিল। আচ্ছা, আমি আর কি যাইতাম, ওই যখন আমার মারতো এমন আপনার সন্তানকে আপনি কেন আপনার সঙ্গে রাখলেন না কেন? মানে আপনি এত ফাইট করলেন আপনার এই সন্তানের জন্যই তো। রাখার না নয়নের কারণ সংসারে হচ্ছে কেন রাখলেন না? নয়নের সংসারে রাখি নাই, নয়ন এটা চায় না। নয়ন, আমি বিদেশ গেছি, আমি তাহলে আপনার মানে নয়নের চাইতে আপনার আগে সন্তান, নয়ন বলছিল যে একটা মিনিট, মানে তাহলে কি আপনার সন্তানের চাইতে আপনার কাছে নয়ন বড় হয়ে গেল? হ্যাঁ, আমার কাছে বড় হয়ে গেছে। নয়ন বলছিল যে ওর বাবা নাই, আমি যতটা পারি ওরে সহযোগিতা করবো, কিন্তু পরে আর নয়নের কথা রাখে নাই। নয়নের আমি কখনো বলিও নাই। তারপরে যে দুই একবার বলছি, নয়নে বলছে টাকা কি আমারে কামড়ায়, আমি কেন অন্য ছেলের করতে যাম। ওইটা নিয়ে আমি অনেক কষ্ট পাইতাম। যাক, কষ্ট পাইছি, আমার কিছু করার ছিল না। তখন আমি চাইছিলাম যে আমি কাজ করি আমার ছেলের পাশে দাঁড়াই। নয়নের কাছে থেকেই, মানে নয়নের কাছেই থাকলাম। আমি এরকম একটা অবস্থায় ছিলাম যে আমি নয়নরা ফালাইতে পারতেছি না, আমার ছেলেরও ফালাইতে পারতেছি না। তো আমি কি ভাবলাম যে আমি আমার এই চাকরি করি নয়নের কাছে থেকে, তাহলে আমি আমার ছেলের পাশে দাঁড়াইতে পারবো, কিংবা ওর বাবা মার পাশেও দাঁড়াইতে পারবো, দুইটাই আমার করা হইব। তো আমি নয়নরে বললাম যে আমি চাকরি নেই, কমলাপুর, ঠিক আছে, গার্মেন্টসে চাকরি বাও করছি। ওই আমার চাকরি করতে দেয় না। ওই বলে কি আমার কি কামড়ায়, তোরা না চাকরি করতে দিতাম, তুই যাই গিয়া। তারপর কি হলো? তুই নারায়ণগঞ্জে গিয়ে কাজ কর, তুই নারায়ণগঞ্জে গিয়ে কাজ কর, তুই এখানে কাজ করতে পারবি না, তোর বাবার বাসায় গিয়ে বাড়িতে গিয়ে কাজ কর। আমি বললাম যে বাড়িতে গিয়ে কাজ করলে তো আর তোমার কাছে থাকা হচ্ছে না। পরে এটা বলার পরে এমনি নিয়ে অনেক ঝগড়া হয়েছে এগুলো, পরে আর এগুলো বলতেছি না, মানে মনেই আছে। পরে ওরে নয়নরে বললাম চলো আমি বাহিরে চলে যাই আবার, কারণ আমি তো আমার জীবনটা আর কখনো গুছাইতে পারবো না, এলোমেলো জীবন। তো দেখি বাহিরে গিয়ে আমি মানুষের নিয়ে সহযোগিতা করতে পারি। আমার সহযোগিতা করার কারণ হচ্ছে নয়নের অবস্থা খুবই খারাপ। আমি ভাবছি যে আমি গেলে নয়নের একটা ব্যবসা কিংবা একটা কিছু করতে পারবো, নয়নেরও দাঁড়াইতে পারবো, আমার বাবা মাও দাঁড়াইতে পারবো, আমি ছেলেটারও করতে পারবো। যাক, গেছি। যাওয়ার পরে আমি মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিলাম, মালয়েশিয়া গেলাম। ওই নয়নের বলছি যে আমার ইংলিশ রিডিং দিছে, আমি বাড়ি থেকে আর কি 1,20,000 টাকা আমার বাবা মা আমারে দিচ্ছে, যেমনি হোক আনছি। আনার পরে তখন আর কি আমগো আবার একটু আর কি অবস্থাটা আগের চেয়ে একটু ভালো হয়েছে। আমি আর কি আমার নানির বাড়িতে জায়গা পাইছি, আমার মা ওই জায়গা বিক্রি করছে, পরে আঙ্গ অবস্থা আগে চাল্লাই দিলে অনেকটা ভালো হয়েছে, আবার জায়গা পাইছি। পরে আমরা একটা বাড়ি করছি আমার নানির বাড়িতে, তো অবস্থা ভালো হয়েছে। পরে আমি বাবা মার কাছ থেকে টাকা এনে আমি বিদেশের জন্য জমা দিয়ে দিছি, সব কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন বাকি আছে। তো নয়ন রে আমার একটা রিডিং দিছে, ওই রিডিং গুলো আমার মুখস্থ করতে হবে ইংলিশে। আমি তো আর রিডিং মুখস্থ করতে পারতেছি না, পরে নয়ন রে দিলাম, নয়নে মুখস্থ করে দিল। কিন্তু এর মধ্যে অনেকবার নয়নই কইছে আমার মাইরা ফেলবো। তো আমি বলছি তুমি মাইরা ফেলো, কারণ আমি জানি তোমার সারা বাচ্চা থাকতে আমার অনেক কষ্ট হইব পৃথিবী, তুমি আমার মাইরেই ফেলো। যেহেতু তোমার ছাড়তে পারবো না, তাহলে তোমার মরতে হইব, এছাড়া কোনো অপশন নাই। যাক, পরে নয়নে আমার কইলো যে যাও বাহিরে যাও। কিন্তু এনে একটা কথা আছে, ওই কিন্তু আমার একবারও বলে নাই যে তুমি বাহিরে যাইও না, কারণ তোমার সাথে কি না হইতে পারে, কারণ এটা ছোট একটা বাচ্চাও জানে। তো না, এটা আমার বলে নাই। ওর কথা হয়েছে আমি কোনোভাবে ওর লাইফ থেকে সরে গেলেই ওই বাইচা গেল। নয়ন চাচ্ছিল এটা? হ্যাঁ, এটা চাচ্ছিল। তখন আমি আর কি এটা বুঝতে পারি না। আচ্ছা, মানে তাহলে এই পাগলামি করে আপনাকে বিয়ে করা, আপনাকে নিয়ে সেই রেল স্টেশনে রাত কাটানো, মানে এই জিনিসগুলো তাহলে কেন ছিল সেটা আমি বুঝতে পারি না। ওরা আমি জিজ্ঞেস করছি, পরে ওই বলছে, পরে বলতেছি বাকিটা। জি। পরে আর কি ওই আমারে বলতেছে, তো আমার রিডিং গুলো শিখাইলো, শিখানোর পরে আমি গেলাম। যাওয়ার পরে আমি আর কি ওই যে বাহিরে যাবো, তো নয়নে আমার আর কি ফ্লাইটে উঠাই দিয়ে এলো, নয়না চলে আসলো, আমি চলে গেলাম মালয়েশিয়া। যাওয়ার পরে আমার আর কি নয়নরে আর আমার যারা দেখছে ভাবছে আমরা আর কি আমরা প্রেমিক এরকম ভাবছি। তো আমরা প্রেমিকা ছিলাম, তো আমরা তো স্বামী স্ত্রী হয়ে গেছে, 18 সালে বিয়ে হয়ে গেছে। এটা আমি গেছি 2019 নভেম্বরের 4 তারিখে আমার ফ্লাইট হয়েছে। যাওয়ার পরে নয়নারে গিয়ে ফোন দিছি যে আমি ভালো আছি, সুস্থ আছি। এখন ওই জায়গায় আমার যে লোকে নিয়ে গেছে, ওই লোক বাঙালি ছিল যে, ওইটা আমি আবার জানতাম না।
তো ওই বাঙালি লোকটাই নেওয়ার পরে উনি আবার 2টা বেবি ছিল, মেয়ে বেবি, একটা কোলের আর একটা হচ্ছে 2-3 বছরের এরকম। তো আমি আবার অনেক আদর করতাম, কারণ আমার ছেলের মতন আদর করার কারণ আমার মনে হয়েছে যে আমি ভালো জায়গায় পড়ছি। তো আমি আবার নয়নরে ফোন দিয়ে বলছি, যেদিন গেছি আমি অনেক ভালো জায়গায় আছি, ওরা ভালো আছে অনেকটা, কিন্তু মানুষের লগে মিশলে চললে বোঝা যায় মানুষ কতটা ভালো। আচ্ছা, পরে নয়ন ওইটাই ভাবছে, ওরা আমার একটা সিম দিছে আমার কাপড় চোপড় তো আমি নিয়ে গেছি কয়েক সিট, দিয়ে গোসল টোসল বসে খাওয়া দাওয়া আবার খাইছি। চলে গেলেন দেশের বাইরে। হ্যাঁ, মালয়েশিয়া এর মধ্যে আপনার প্রথম হাজবেন্ডের সঙ্গে কথা হয়নি? না, আর কথা হয় না আমার সাথে আমার। তিনি ওই ডিভোর্স অ্যাকসেপ্ট করে নেয়? হ্যাঁ, কারণ ওই আমার বলছিল, আর আমি বলতাম যে কোনো একজনের বাচ্চা নাও, আগে পরে সব সময় বলতাম যে 2 নৌকায় কখনো পাও দিয়ে চলা যায় না। আপনিও চলছিলেন কিন্তু একইভাবে 2 নৌকাতে? আমি চলছিলাম, কিন্তু আমি চাইছি যে আমার একটা অবসান হয়ে যাক জীবনটা, আমি আমার একটা জীবন, ভালো জীবন হোক। আচ্ছা, তারপর কি হলো? দেশের বাইরে চলে গেলেন? তারপর? দেশের বাইরে তো যাওয়ার পরে নয়ন আর কি আমার সাথে কথা হইতেছে, তো আমার 2 দিন গেছে, 3 দিন গেছে, 3 দিন গেছে। পরে ওরা আর কি মনে করেন কি করছে আমারে, আমি আর কি বাচ্চাটার সাথে খেলতেছি, লুকোচুরি খেলতেছি, আমি লুকাইতেছি, বাচ্চা বার করতেছে, বাচ্চা লুকাইতেছে, আমি বার করতেছি। তো এমন করতে করতে আমি সিঁড়ির কাছে এসে পড়ছি, নিচে নেমে গেছি। তো নামার পরে আমি আর কি যেই লোকটার আন্ডারে আমার একটা লোক পৌঁছাই দিয়ে আসছে এয়ারপোর্ট থেকে, ঠিক আছে, এয়ারপোর্ট থেকে বলতে কি যে আমার লগে বাংলাদেশ থেকে গেছে, ঠিক আছে। ওই লোকে আমার যার কাছে পৌঁছাই দিয়েছে, এই লোকে আমার কি করছে, বাসায় নিয়ে রাখছে। পরে 2 দিন পরে তো দেখতেছি এরকম অবস্থা। দেখার পরে উনি আর কি হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলতেছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে তো কারোর সাথে কথা বলতেছে, আমার একটা হেজাব পরানো ছবি ছিল, ওইটা আর কি উনি কি করছে, এই একজনটা হোয়াটসঅ্যাপ করছে, আমি এটা সিঁড়ির উপরে থেকে দেখতেছি। আচ্ছা, আমারও তো আমি চিনতে পারবো। এই ছবিটা উনি আর কি আমার হ্যান্ডে নিয়ে তুলছিল সুন্দর করে, হেজাব পরানো ছবিটা। পরে একজনটা পাঠায় বলতেছে, বাংলায় কথা বলতেছে, যে মেয়েটা অনেক সুন্দর, অনেক স্মার্ট, তো মেয়েটা তোমাদের পছন্দ হইব, তুমি টাকা পয়সা রেডি রেখো, আমি আগামীকাল সকালবেলা ওরে নিয়ে আসতেছি। এটা আপনি শুনে ফেলছেন? হ্যাঁ, আমি শুনে ফেলছি। এখন শোনার পরে আমি একবার ভাবতেছি, মনে হয় আমার যে মালিকে আনছে ওই মালিকের থেকে উনি টাকা আনবো। আবার আমি এটা চিন্তা করতেছি, আমি 1,20,000 টাকা দিয়ে আসলাম, তাইলে কেন আবার টাকা নিবো? আমার বলছে কাজ দিয়ে দিব ভালো, তাহলে আবার কেন টাকা নিবো? কারণ আমি ফ্রি আসতাম, তাহলে এটা আমার সাথে করলে স্বাস্থ্য। তাহলে মনে করেন আমার আবার এই নয়নের সাথে এত কিছু করার পর আমার নিশ্চয়ই আল্লাহ দিলে আর আমি জ্ঞান হারানা, জ্ঞান কিছুটা হইলেও আছে, তো মানে বুদ্ধি কিছুটা হইলেও আছে। পরে আমি ভাবলাম যে উনি মনে হয় আমার বিক্রি করে দিব, আমি ভাবলাম যে বিক্রি করে দিব এরকম কিছু, নয়তো কেন আবার টাকা চাইবো, আবার ছবি পাঠাই বলবো মেয়েটা অনেক স্মার্ট সুন্দর, এরকম কথা তো কারোর বলার দরকার নাই, দরকার ছিল না। তো আমি কি করলাম, অনেক কান্না করতেছি, আমি ওই ঘরে পাসপোর্ট আমার টিকিট বিশ্রাইছি, পাই নাই আর রিটার্ন আসার জন্য, ঠিক আছে। পরে আমি কি করলাম, আমার ফোনটা নিয়ে ওই মেয়ের সাথে লুকোচুরি করতেছি, খেলতেছি, উনি আর কি সন্দেহ করলো না, আমার আবার বলছে একবার যে বাসার ভিতরে যাও, মানে উপরে চলে যাও, নিচে খেলো না। তো উনি আমার চিল্লাচিল্লি হই না, ওই লোকটা এখান থেকে চলে রুমে চলে গেছে। আমার যে বিদেশ আমার যার কাছে ছিলাম, আর মেয়েটার সাথে আমি খেলতেছি, যে এখন আমি কি করছি, ওয়াল টপকায়া, গেট টপকায়া, মানে বাহিরে চলে আসছি, ওই বাসা থেকে বাইরে চলে আসছি। বেবিটা আবার বাইরে ছিল, ভিতরে ছিল, ওই আমার দেখে ওর বাবার ডাকতে গেছে, ওর মধ্যে আমি পলায় গেছি, ওইখান থেকে লুকায় গেছি। ওইখান থেকে লুকায় যাওয়ার পর একজনের কাছে হেল্প চাইছি, এটা ছিল রোহিঙ্গা, মানে মায়ানমার বলে যে ওই দেশের লোক। তো উনি আর কি, আমি একটা সুপার মার্কেটে ঢুকে হেল্প চাইতেছি, বুঝছেন, অনেকটা দূরে গিয়া, আর অরান হয়ে গেছি, মালয়েশিয়া তো অনেক গরম। পরে যাওয়ার পরে এমনিতে তো অনেক কান্না করছে, এই কারণে শরীর আরো দুর্বল হয়ে গেছে। তো যাওয়ার পরে আমি আর কি এই নয়ন রে এই বললাম, আমি ফোন দিতেছি নয়ন রে, আবার ইমুতেও কথা হচ্ছে, সিমেও ফোন দিতেছি, যে আমার সাথে এরকম এরকম হচ্ছে। এর মধ্যে একটা কথা আছে, আমি এয়ারপোর্টে ঢোকার আগে নয়ন আমার বলছে, যাই করো ভাইবা চিন্তা করো, কিন্তু তুমি যতই অন্যায় করো, যতই কিছু করো, সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ আইব। তোমার আমি আর কারোর কাছে রাইখা দিলাম না, আল্লাহর কাছে রাইখা দিলাম, তুমি এমন কিছু কইরো না যার কারণে আমি জানতে পাইরা কষ্ট পাই। এরপরে আমার হ্যানের মধ্যে কি লুকানোর কিছু থাকতে পারে? থাকতে পারে না। তা আমি কি করলাম, নয়নরে ফোন দিয়ে বলতেছি, দেখো আমার অনেক বিপদ, আমি এমন এমন হয়েছে, মানে এরকম এরকম, আমি ওই বাসা থেকে বার হয়ে গেছি, এখন পুলিশ তো ধরতে পারলে আমার ছাড়বো না, আমার কাছে কোনো কাগজপত্র নাই, আমার যে কোনো জায়গায় হেল্প নিতে হইব, সহযোগিতা নিতে হইব, তারপরে তোমার জানাচ্ছি, তুমি ফোন রাখো। আমি এটা বলে নয়নের ফোনটা রাইখা দিলাম। রাইখা দেওয়ার সাথে সাথে ওরা যে ফোন দিতেছে, 4-5 জন লোক ফোন দিতেছে, আর আমি লুকাইতে, মানে আমি দৌড়াইতেছি। সুপার মার্কেটে যাওয়ার পরে আমি আর কি হেল্প চাইছি, ওরা আর কি আমার কথা যায় বুঝছে আর যায় বুঝে নাই। তো একটা রোহিঙ্গা হয়, আবার বাংলা বুঝতে পারে, ওর কাছে আমার দিয়ে দিতেছে কথা, সবটাই বলছি। বলার পরে ওই বলতেছে যে আমার বাসায় যাইতে হইব। আচ্ছা, এখন যদি আমি ওর বাসায় যাই, আমার সাথে কি হইব ওটা কি কেউ জানতে পারবো? ও যদি আমার কিছু কইরাই ফেলে, তখন আমি কি করলাম, ওর সাথে গেলাম না, ওইখান থেকে আবার চলে গেলাম আরেক জায়গায়। হাঁটতেছি, অনেক দূর গেছি গা, হাত পা ব্যথা আর হরান হয়ে গেছি। তো যাওয়ার পরে কাঁদতেছি ও রাস্তায়, যাওয়ার পরে
একটা লোকের দেখা পাইছি, ওরে বাঙালি হেল্প চাইছি, ওরে বাসায় নিচে যাও, বিশ্বাস করছি। এখন সবাই কয় বাসায় যাওয়া লাগবে, তাহলে বাসায় না গেলে কিভাবে হেল্প নিব, তাই না? গেলাম, যাওয়ার পরে ওই অনেকটাই 2-3 দিন অনেক টর্চার করছে ফিজিক্যালি। তারপরে অনেক কাঁদছি, কান্দার পরে কিছু করার নাই, ওইখান থেকে সুযোগ পাইছি। আমার কাছে আমি পাই পর্যন্ত ধরছি, দেখেন আমার দেশে সংসার আছে, আমার স্বামী আছে, আমার সন্তান আছে, আমার সাথে এরকম কিছু কইরেন না, কারণ আমি এনে আসছি আমার নিজের টাকা দিয়া। উনি কি বাঙালি ছিল? হ্যাঁ, বাঙালি ছিল। আমি আমার নিজের টাকা দিয়ে আসছি, বরিশালের ছিল। আমি বলছি উনি, আমি আমার নিজের টাকা দিয়ে আসছি, আমি কারোর সাথে এরকম কিছু করার জন্য আসি নাই। যদি এরকম কিছু করার থাকতো আমি দেশের থেকে প্রস্তুতি নিয়ে আসতাম। আমি কেন এরকম কিছু করবো? আপনার পা দুটো ধরে আমার সাথে এরকম কিছু করেন না। যদি পারেন আমার একটু হেল্প করেন, দেশে পাঠাই দেন, আর যদি না পারেন তাহলে আমার একটা ভালো কাজ নিয়ে দেন, তার বেশি আমার সাথে আর কিছু করেন না। আমি আল্লাহর দোয়াই দিয়ে কই আপনারা, আমি অনেক একজনকে ভালোবাসি, আমার দ্বারা এইসব করা সম্ভব না। এরকম কিছু বলছি, বলার পরে মানে না, পরে এক জোর জবরদস্তি করে 3-4 দিন টর্চারিং করা হইলো। ওইখান থেকে আমি আবার পলাইলাম। আবার পালাই গেলেন? কারণ আমার পক্ষে এই সম্ভব না। আমি নয়নরে ভালোবাসি, নয়নরে স্যার আমার দ্বারা কোনো দিন সম্ভব না, আমি কারোরে মানতে পারবো না আমার জীবনে। ওইখান থেকে আমি পলাই গেছি। ভাবছিলাম প্রথম মরে যাম ফাঁসি দিয়ে, পরে ভাবলাম ছেলের কথা চিন্তা করলাম, নয়নের কথা চিন্তা করলাম, ওইখান থেকে আমি চলে গেছি। চলে অনেক দূরে গেছি। যাওয়ার পরে ওইখানে একজনের হেল্প চাইছি, উনি আবার একটু বয়স্ক, বেশি বয়স্ক না, উনি কাছে হেল্প চাইছি, উনিও আমার সাথে এরকম করলো। নয়নরা ওগুলো সব বলছি, এমন কিছু লুকাই নাই যার জন্য ওই আমার আজকে এত বড় শাস্তি দিব। কারণ আমার মনে কোনো দিন নয়নরে কোনো দিন এত টর্চার করার বড় ঘৃণা ছিল না, এখনো নাই। যাক গেছি, ওই আমার সাথে এরকম করছে। নয়নের কাছ থেকে বলছে টাকা দিতাম নয়নরে, কিন্তু আমি চিন্তা করলাম এই লোকটা আমার লগে এরকম করলো, আমি যদি দেশ থেকে টাকা আনি শেষ সম্বল, ওই টাকা নিয়ে আমার লগে আরো বেশি খারাপ কিছু করে। আর টাকা নি নাই, ওইখান থেকে পলাই গেছি। যাওয়ার পরে একটা ভালো মানুষের হাত পাইছি, গেছি। ওইখানে অনেক বাঙালি ছেলে ছিল, যেমন একটা গার্মেন্টসে গেছি, একটা মালিক ছিল, উনি আর কি আমার রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে, মা বলেই ডাকছে, উনি আর কি আমার ভালোই রাখছে, মিথ্যা বলার দরকার নেই মানুষের নাম। উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনিরও 2টা মেয়ে আছে, ফরিদপুর বাড়ি। পরে উনি নিয়ে আমারে ইয়া করলো, রাখলো, রাখার পরে আমারে ওই গার্মেন্টসে নিয়ে গেল। নেওয়ার পরে বললো, মাগো তুমি যাইছো, এত কষ্ট করছো, আমার সব উনিরে খুইলা বলছি যে আমি এক কাপড়ে অনেকদিন ধরে রয়েছি, সবটা উনিরে বলছি। রাস্তায় ছিলাম, ফোনটাই শুধু আমার সম্বল, আর কিছুই নেই আমার কাছে। বলার পরে উনি নিয়ে আমার রাখলো, আর এসে কাপড় চোপড় কটা মার্কেট থেকে কিনে দিছে, পড়ছি। এখন তো আমি তো ওগুলো পরে অভ্যস্ত না, এখন আমার অনেকটা খারাপ লাগে। পরে উনি কি করছে, কাপড় কাইটে আমার কয়েকটা জামা বানাই দিছে সেলাই মেশিন দিয়া। বানাই দেওয়ার পরে এখন তো উনি ওন্না নাই, পরে আমার মার্কেটের হেজাব কিনে এনে দিছে, হেজাব পরার জন্য। চলতেছি ফিরতেছি, কিন্তু ওই যে আমার সাথে যা হয়েছে এগুলো তো আর আমি বলতে পারতেছি না। ভেঙে পড়তেছি আর কান্না করতেছি। আমি অনেক কালো হয়ে গেছি, আর আমার অসুস্থ হয়ে গেছি। পরে ওইখানে অনেক বাঙালি ছিল, প্রায় 8 জনের মতন, আর মেয়ে ছিল 3-4 জন আর কি। হেডি ছিল ইন্দোনেশিয়ার মেয়ে, আবার ওর আশেপাশে বাঙালি মেয়ে ছিল, আর আবার কাজ করতেছে অন্যটার মধ্যে। তো এখানে আমি যতটা কাজ পারতাম অতটা করছি। করার পরে উনিরে বলতাম আমি মোটামুটি গার্মেন্টস এর কাম জানি কিছুটা। তো উনি আমার কি করলো, দিল মেশিন শিখার জন্য। শিখলাম, শিখার পরে কাজ করলাম, এখন স্যালারি উঠেছে। এখন উনির কথা হচ্ছে, আমি দেশে চলে যাবো, মা তুমি এনে থাকতে পারবা না, তোমার সবাই এরকম টর্চার করার লাগে প্রস্তুত নিয়ে থাকবো, তুমি তাচ্ছে বলো দেশে চলে যাও, তোমার স্বামীর কাছে, সন্তানের কাছে। বড় উনির কথাই মানলাম, দেশে চলে যাবো। তো টাকা লাগবে কত, 80 থেকে 90 হাজার টাকা লাগবে। টাকা কই থেকে পাবো এত টাকা? পরে উনি বলতেছে যে আমি যাইতে যাইতে আরো 2 মাস দেরি হইব, তুমি এক কাজ করো, এই টাকা কাজ করে জমাও, কাজ করে তুমি টাকাগুলো জমাও। তো উনিরা কি করছে, আমার কাছ থেকে খাবারের টাকা কখনো কাটতো না। উনি ওইখানে যে 8টা ছেলে ছিল, ওইখান থেকে 2টা ছেলে আমার বিয়ের প্রস্তাব দিছিল, যে বিয়ে করে ওর সাথে ওইখানে থেকে যাইতাম। পরে খুজুর ছিল, ওরা দিয়ে খবর কইছিল। তো আমি বলছিলাম যে দেখেন, আমার মনটা বড় অনেক আশা ছিল, আমি কিন্তু বিয়ে করতে আসিনি, আমারও সংসার আছে, আমার স্বামী আছে। যদি না থাকতো তাইলে আমি ওরে বিয়ে করতাম, কিংবা কাউরে বিয়ে করে এনে থেকে যাইতাম, তাহলে এটা মানানসই ছিল। তো আমি আর কি ওটা করি নাই। না করার কারণে অনেক ছেলে আমার ডিস্টার্ব করার পরে ওই মালিক যখন দেখছে, তখন উনি আর কি আমার একটা রুমে রাখছিল, মানে ওইখানে বেসালারা থাকার অনেকটি রুম আছে। তো একটা রুমে আমি ছিলাম এক সাইডে। তো দেখে অনেকে আমার দরজা ধাক্কা এরকম সমস্যা করে। উনি আর কি দরজার বাহিরে সবসময় শুয়ে থাকতো রাত্রে,
ডিউটি শেষ হইলে খাওয়া দাওয়া করে উনি এর মানে নুসরাত ভালো খারাপ মানুষ সব জায়গাতেই তাহলে আছে। হ্যাঁ। এন্ড ফাইনালি কতদিন পরে আপনি মালয়েশিয়া থেকে দেশে আসলেন? না, তারপরে 2 মাস হয়েছে। 2 মাস পরে আপনি দেশে হ্যাঁ, আসলেন। 2 মাস পরে। তো আমি হয়েছে নভেম্বরে গেছি 4 তারিখে। আমি জানুয়ারি মানে ওই দেশে প্রথম জানুয়ারি মাস পর, হ্যাঁ, এই 19 সাল শেষ হওয়ার আগের দিন, মানে আজকে শেষ ডেট 12টা বাজলে 20 সাল পর্ব, ওই সময় আমার ফ্লাইট হয়েছিল। আচ্ছা, তো দেশে আসার পরে আপনি প্রথমে কোথায় গেলেন? আপনার সন্তানের কাছে? না, নয়নরে জিজ্ঞেস করলাম যে আমার টাকা লাগবে, টাকা দাও, আমি দেশে আয় পড়ব। পরে নয়ন 12,000 টাকা দিল, আর বাকিটা কইলো বাড়ি থেকে নেওয়ার লাগে। পরে বাড়ি থেকে কিছু টাকা নিলাম, এরকম টোটাল মিলে 22,000 টাকা আমার দিচ্ছে এয়ার টিকেটের জন্য। হ্যাঁ, কিন্তু 22,000 টাকা আমার টিকিট নেই, আমি 40,000 টাকা দিয়ে টিকিট কাটছি শুধু আসার জন্য। আমি টোটাল আমার 90,000 টাকা লাগছে। আচ্ছা, আমি যে কয়দিন ছিলাম এই কয়দিন আমি অবৈধ ছিলাম, এই জন্য আমার জরিমানা দিতে হয়েছে। মানে 10 বছর থাকলে যে জরিমানা, 20 বছর থাকলে একই জরিমানা, একদিন থাকলে একই জরিমানা। ইমিগ্রেশনে দিয়ে পরে আসলাম। আসার পরে আমি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আমার বাসায় চলে গেলাম। 12টা 1 মিনিটে আমি বাংলাদেশে নামছি 2020 সালে। তো ডাইরেক্ট জানুয়ারিতে আমি বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি নয়নরে, মানে এর মধ্যে আমি অনেক অসুস্থ, মনে করেন চলার মতন অবস্থা আমার নাই। আমি অনেক অসুস্থ, তাও কি করতে হইব, জীবনের লগে যুদ্ধ করতে হইব, মইরা তো আর পারবো না। যুদ্ধ করে আমি দেশে আসলাম। আসার পরে এখন আমি খাওয়া লওয়া শোয়া কি কমো আমার কোয়ার মতো না। আমার মনে হইতেছে আমি এখনই মরে যাবো। আমার যে কোনো ভাবে ডাক্তার দেখাইতে হইব। তো ডাক্তার দেখানোর কারণ হচ্ছে যে আমার মানে প্রস্রাবের সমস্যা হয়ে গেছে, ইনফেকশন, আর হচ্ছে খাবার না খাওয়ানোর কারণে শরীর দুর্বল, আর লিভার যে অবস্থা হয়েছে বেশি না। যদি ডাক্তার তখন না দেখাইতাম আইসা, তাহলে হাইস্ট 6 মাস বাঁচতাম, তার বেশি না। তো বাবা মা কি করলো, মায়ের তো কাজে, তো বাবা দরজা খুলতে বললাম, প্রাইভেট কার রাইতে 12:30 বাজছে, বাড়িতে আইতে এয়ারপোর্ট থেকে। পরে খোলার পর আমার বাবাই দেখে আমার কাইন্দে দিল। আর আমার ছেলেটা শুয়ে রয়েছে, আমি ছেলেটা রাত্রে ঘুমের থেকে উঠে এবার 12:30 বাজে আমার কোলে নিছি। ওর জন্য শুধু আমি একটা গাড়ি আনছি, আর আমার বাবার লাগে একটা লাইট আনছি। এনে আরেক কথা আছে, আমার এক মামতো ভাই আমার লগে দেখা করছে আইয়া। ওই আমার বলছে আমার কাছে চলে যা। আমি ওর কাছে যাই নাই, কারণ আমার লগে এত মানুষ এত বেইমানি করতেছে। ওই তাকে আপনি নয়ন তাকে কিভাবে দেখলেন, মানে তার প্রতিক্রিয়াটা কেমন দেখলেন? নয়নে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আমার ছেলেটারে বুকে নিলাম, অনেক ভালো লাগছে। কিন্তু আমি অনেক অসুস্থ, চলার মতন অবস্থা নাই। আমি ওই খাটে শুয়ে পড়ছি। আমার বাবা গিয়া পরে আরেক রুমে শুইছে। আমি আর বলতে পারছি না যে বাবা আমি অনেক অসুস্থ, আমি শুইতেছি, এরকম কিছুই করতেছি না। আর বাবা বলতে চাইছস হাত পা দিয়া খাইও নাই, শুয়ে পড়ছি। শোয়ার পরে সারা রাত শুধু যন্ত্রণায় কষ্ট পাইতেছি। মানে আমার সকাল হইলে ডাক্তার দেখাইতে হইব যে কোনো ভাবেও। পরে আমি নয়নরে ফোন দিলাম, আমার ফোনের টাকার ম্যাচ চলে গেছে। পরে নয়নরে আমি একটা মানে রিকোয়েস্ট পাঠাইলাম, পাঠানোর পরে ঢুকার পরে নয়ন রিসিভ করছে। রিসিভ করার পরে আমার বলতেছে আজকে আমি জানতাম যে আজকে লাস্ট ফ্লাইট মালয়েশিয়াতে আসার অবৈধ লোক, তারপরে আর কেউ ফ্লাইটে আসতে পারবো না। তো আমি এটা হ্যাঁ করার পরে আমি বলছি তুমি জানতা? হ্যাঁ আমি জানতাম, আমি ফোনে সব দেখতেছি। এর মধ্যে নয়নে আমার অনেক কিছু দিছে, আমিও নয়নরে অনেক কিছুই দিছি। তো নয়নরে আমি একটা ফোন দিছিলাম, ওই ফোনেই আর কি হয় দেখতেছে। তো দেখার পরে নয়ন আর কি আমার ফোন কাইটে দিলাম, রেখে দেওয়ার পরে সকালে আমি নয়নরে ফোন দিলাম যে আমি তো অনেক অসুস্থ, ডাক্তার দেখামু, তো আমার কিছু টাকা লাগবে। পরে নয়ন বলতেছে যে এখন আমার কাছে টাকা নাই, পরে দিমু নাই, এরকম কিছু বলে রেখে দিছে। আর নয়নের কাছে আমি কখনো একটা জিনিস একবার কইলে চাইলে পাইতাম না, কারণ ওইটার জন্য ওর সাথে আমার প্রতিদিনই ঝগড়া হইতো, মাসেও ঝগড়া হইতো। ওই কইতো আমার কি টাকা বেশি হয়েছে, তোর টাকা দিতাম, টাকা কি আমার কামড়ায়, এইসব মানে আরো খারাপ কথা বলতো। এগুলো তো বাতি, মানে বকাঝকা করতো, মারধর করতো। ওর কাছ থেকে আমি কখনো যে জিনিস চাইতাম পাইতাম না, যেটাই চাইতাম পাইতাম না। এখন আমি কি করলাম, আমার কাছে মালয়েশিয়াতে আমি অনেক কয়েকটা টাকা আনছি, ওই টাকা দিয়ে আমি ভাঙ্গাইয়া ডাক্তার দেখাইলাম সরকারি হসপিটালে। ডাক্তার দেখানোর পরে উনিরা বলতেছে যে আপনার তো প্রস্রাবের ইনফেকশন হয়ে গেছে, আর আপনার লিভার পানি ছেড়ে দিছে, এই কারণে আমি অনেক মোটা আর কালো হয়ে গেছি। বলতেছে আপনার এই ওজন গুলা কমাইতে হইব, না হয়তো কিন্তু আপনার অনেক সমস্যা হয়ে যাইব। পরে আমার ওষুধ দিছে, ওই ওষুধ খাওয়ার পরে আমার ওষুধ সারে না, আরো বাড়তেছে দিন। তখন আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিছি। বন্ধ করে দিয়া এখন আমার কাছে যা টাকা ছিল সব আমি ভাঙে ফেলছি, এখন টাকা নেই। এখন আমার বাপ মার কাছে টাকা চাইছি, হেরা কোনো টাকা দেয় না, বলছে আমগো কাছ থেকে কম টাকা নেস না। এখন হ্যাঁ গো, মনের মধ্যে অনেক কষ্ট যে আমি আমার বাবার কথা হয়েছে, আমার মা অতটা কয় না, আমার মা অনেকটা ভালো। আমার বাবাই কইছে যে মানুষের ছেলে হইলে এতটা করলে স্বাস্থ্য, তুই মেয়ে হয়ে কেমনি এতটা করলি। যাক গেছে, যাওয়ার পরে আমি নয়নের ফোন দেই নাই। তো আমি ভাবছি যে নয়নের আমি ঘুমের মধ্যে গিয়া সকালে ধর্ম পড়ে, তাছাড়া আর কোনো রাস্তা নেই ওরা ধরার আমার মতন।
তো আমি ওই মালয়েশিয়াতে আসার পরে বিদেশ থেকে ওইখানে আমি নয়নের সাথে আর কি প্রথম দেখা হইতেছে 2 মাস পরে। আমি সকালে চলে গেলাম ভোরে আমগো বাসা থেকে, চলে গিয়া শীতের দিনই নয়নের বাসায় উঠলাম। উঠার পরে এই নয়নের পায়ের সাইডে আমি বসে রয়েছি, ওইখানে ওর চাস্তো ভাই থাকতো, মানে আমরা একটা রুমের মধ্যেই থাকতাম। নয়নের বাবা মা থাকতো নিচে, আমি আর নয়ন থাকতাম খাটের উপরে। তো ওর আত্মীয় স্বজন আইলো আমাদের সাথে থাকতে হইতো। আল্লাহ 2 মাস থাকুক, 3 মাস থাকুক, 1.5 মাস থাকুক, ওর বাড়ি হচ্ছে গাইবান্ধাতে। তারপরে যাক গেছে, যাওয়ার পরে আমার ওইগুলো নিয়ে কোনো রাগ অভিমান কিছুই ছিল না আমার মধ্যে, এরকম ছিল। এখন হাসতাম, এখনই মানুষের লগে রাগ হয়েছে, এখনই ওর লগে আইসা কথা বলতাম। নয়নে আমার এত কিছু করার পরও কোনো দিন আমার লগে স্বইচ্ছাকৃত ভাবে কথা বলে নাই। আমার মারতো, ধরতো, বকা দিত, চাই করতো, আমার লগে কখনো স্বইচ্ছাকৃত ভাবে কথা বলতো না। আমি ওর সাথে হাইসা কথা বলতাম, কি গো কথা বলো না কেন, কথা বলবা না কেন, কথা বলো, আমি ছাড়া কে আছে কথা বলার, আর তুমি ছাড়া তো আমার কেউ নেই কথা বলার মতন, কথা বলো। ওই জন্য আমার অনেক গালাগালি করতো যে তোর কিছু লজ্জা নাই, শরম নাই, এত কিছু করার পরে তুই আবার আমার লগে কথা বলছ কেন। যাক গেছে, যাওয়ার পরে চলতেছে। তো আমি ওর পায়ের পাশে গিয়ে বৈশা কাঁদতেছি, ধরেন 2 ঘন্টা আমি কান্না করছি, ও টেরই পায় নাই আমি যে গেছি করে, ওর বাবা মা টের পায় নাই। অন্ধকার রুম, আবার অনেক সকালে গেছি, ভোরে আবার কুয়াশা, দেখতে পায় না। তো হ্যাঁ চাস্তো ভাই আর অসীম ফোন টিপতেছে। তো আমি যখন আমার ফোনের আলোটা ওর মুখের দিকে তাকায় ধরছি, তখন ওই আমার দেখছি, আর চোখের পানি পড়তে পড়তে আমার শরীর ভিজে গেছে, তাও ওরা দেখতে পায়নি। আচ্ছা, যাই হোক গেছে, ওর বাবা মা আমার মারলে বলতো যে মা কান্না করো না, রুমের মধ্যে কান্না করলে মানুষ শুনলে শরম, এই মানুষে শুনলে শরম। তো আমি বলতাম যে আপনার ছেলে করে এগুলো শরম না, কি বাবা। দেশে আসার পরে আপনি মানে নয়নের সঙ্গে কতদিন সংসার করলেন? 3-4 মাস। 3-4 মাস। এই 3-4 মাসের সংসারের এক্সপেরিয়েন্স যদি আমি আপনার কাছে এক লাইনে শুনতে চাই, কেমন ছিল? ভালো না। কারণটা কি? কারণটা আমি আর কি এই রোজার 3 দিন আগে জানতে পারছি নয়নে একটা মেয়ের বিয়ে করছে আমার ডিভোর্স দেওয়ার পরে, আমার ডিভোর্স দেওয়ার 1 সপ্তাহ পরে, ওই মেয়ের জন্য। পরে বুঝতে পারলাম যে যা আমার সাথে হয়েছে ওই মেয়ের জন্য হয়েছে, কারণ আমার জায়গাটা দ্বিতীয় কেউ নিয়ে নিছিল। তারপরে যাক গেছে, যাওয়ার পরে নয়ন আমি বললাম যে আমার কিছু টাকা দাও, আমার ডাক্তার দেখাইতে হইব। পরে আমার 3000 টাকা দিছে, অনেক গেটাগেটি করে, অনেক জোর জবস্ত করে নিয়ে শেষ পর্যন্ত আসলে যদি আমি, যে তোমাদের প্রোগ্রামের নির্ধারিত সময় শেষে আরো অতিরিক্ত সময়ও শেষ, নুসরাত বর্তমানে কি আপনি নয়নের সঙ্গে একসঙ্গে সংসার করছেন? না না, ডিভোর্স হয়ে গেছে আপনার এই সংসারটাও? 1 বছর আগে ডিভোর্স হয়েছে, গেছে রোজা, গত বছর রোজার নয়নের সাথে ডিভোর্স হয়।